ওকে, আমরা আস্তে আস্তে শুরু করি। সো এখন চ্যাপ্টার 8 এ আমরা সিরিয়াল ওয়াইজ দেখবো, যার যার যে কোশ্চেনে প্রবলেম আছে ওগুলো সলভ করবো আর কি। ওকে, সো কোশ্চেন নাম্বার 1 এ কারো কোনো প্রবলেম আছে? কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 3, 3A5 3A5। এই কোশ্চেনটি ইন্টারেস্টিং, ইয়েস। সো এখন এটা তোমরা স্ট্যান্ডার্ড এইটা একটা জিনিস পড়ে আসছিলা, তাই না? যে whenever there is a change in state, যে মনে করো একটা সার্টেন সাবস্টেন্স লিকুইড স্টেট থেকে গ্যাসিয়াস স্টেটে কনভার্ট হবে, তো তখন ওখানের মধ্যে কাজটা কি? টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে। ওকে, আচ্ছা ঠিক আছে স্বর্ণজিৎ, নাম্বার 4 এ আমরা দেখবো, ফার্স্ট এই 3A5 টা দেখে নিই। ওকে, তো এখন এখানের মধ্যে খেয়াল করো কাজটা কি। এখানে বলতেছে at first the temperature of the water increases, তো প্রথমে যত হিট করতেছে টেম্পারেচার বাড়তেছে, এটা বাড়ারই কথা, নরমাল ব্যাপার। তো এখন after a while the temperature reaches a steady value below the boiling point of water, তো তার মানে কি সে এখনো তার বয়লিং পয়েন্ট রিচ করে নাই। হোয়াট ডাজ দ্যাট মিন? সে এখনো তার স্টেট চেঞ্জ করবে না, মানে কি লিকুইড থেকে সে এখন গ্যাসে কনভার্ট হবে না, কিন্তু তাও তার কি হয়ে গেছে, টেম্পারেচারটা একটা স্টেডি ভ্যালু রিচ করছে, মানে টেম্পারেচারটা কনস্ট্যান্ট হয়ে গেছে। তো এখন জিজ্ঞাসা করতেছে কেন টেম্পারেচারটা যে কনস্ট্যান্ট হয়ে গেছে, এটা কেন হইতেছে। তো এখন এখানের জন্য এক্সপ্লেন করতে বলছে, যে এক্সপ্লেন ওয়াই দ্য টেম্পারেচার রিচেস আ স্টেডি ভ্যালু। তো এখন খেয়াল করো ফাহিম, তোমার আমরা তো হিট করতেছি ওয়াটারটাকে, রাইট? কি দিয়ে? এই হিটার কয়েল দিয়ে। তো হিটার কয়েল একটা সার্টেন রেটে ওয়াটারটাকে হিট এনার্জি সাপ্লাই করতেছে, কিন্তু পানিটা কি আমরা ঢাকনা দিয়ে রাখছি কোনো? এটা সারাউন্ডিং এর কাছে এক্সপোজ না? yes sir তো এটা যে সারাউন্ডিং এর কাছে এক্সপোজ, তো কি হবে, ওয়াটার থেকে হিট এনার্জি সারাউন্ডিং এও কিছু ডিসিপেটেড হয়ে যাবে নাকি? yes তো এখন হিটার কয়েলটা যত রেটে পানিকে, এক্স্যাক্টলি নাজা, যে হিটার কয়েলটা পানিকে যত রেটে হিট এনার্জি দিচ্ছে, পানিটা যদি সেম রেটে সারাউন্ডিং এ হিটটা ছেড়ে দেয়, ব্যাপারটা এমন ভাবে চিন্তা করতে পারো যে সাপোজ তোমার কাছে একটা বালতি আছে, এই বালতির মধ্যে একটা ফুটা করা, রাইট? তোমার কাছে একটা বালতি আছে, বালতির মধ্যে একটা ফুটা করা। তো এখন তুমি বালতিতে যত রেটে পানি ঢালতেছো, তত রেটে পানি যদি কি হয়ে যায়, বালতি দিয়ে বের হয়ে যায়, তো তাহলে কি বালতিতে ওয়াটার লেভেল কি কোনো চেঞ্জ হবে? মনে করো ওয়াটার লেভেল এতটুকু ছিল, এখন তুমি যতই পানি ঢালতেছো ওই ইকুয়াল অ্যামাউন্ট অফ ওয়াটার কি হয়ে যাচ্ছে, বালতি থেকে বের হয়ে যাচ্ছে। তো তাহলে দা ওয়াটার লেভেল উইল রিমেইন কনস্ট্যান্ট নাকি? অ্যানালজিটা বুঝতে পারছো কি বললাম? তো তাহলে এখানের মধ্যে ব্যাপারটা সেম, যে হিটারটা যত রেটে পানিকে হিট আপ করবে, পানিটা কি করবে, ইকুয়াল অ্যামাউন্ট অফ রেটে সারাউন্ডিং এ ছেড়ে দিবে হিটটাকে, অর লুজ করে ফেলবে। সো তাহলে দেয়ার ইজ নো ওভারঅল ইনক্রিজ ইন হিট এনার্জি ইন দা ওয়াটার, যে হিটার থেকে যেটা পাচ্ছে ওটা কি করতেছে, সারাউন্ডিং এ ছেড়ে দিচ্ছে। সো এর জন্য টেম্পারেচারটা কি হয়ে গেছে, কনস্ট্যান্ট হয়ে গেছে। বুঝতে পারছো ফাহিম? yes sir এই জিনিসটাই, যে কোশ্চেন নাম্বার 3, এই জিনিস rate of energy loss is equal to rate of energy supply at a steady temperature, তো এটা লিখলে পরে দুইবার। ওকে, okay sir okay, so that was question number 3. Now question number 4 a problem স্বর্ণজিতের। So question number 4 এ এখানে কি বলতেছে, a light dependent resistor LDR can be used as a light sensor to detect light intensity। তো এখন LDR এর লাইট ইন্টেন্সিটির সাথে রিলেশনশিপ কেমন রেজিস্ট্যান্সের? এটা তো আমাদের নোটস এর কথা, এটাতে তো প্রবলেম হওয়ার কথা না স্বর্ণজিৎ। যে এটা কি আমাদের লাইট ইন্টেন্সিটি আর রেজিস্ট্যান্স এর রিলেশনশিপ কেমন, ইনভার্সলি প্রপোর্শনাল। যে লাইট ইন্টেন্সিটি যত বাড়বে রেজিস্ট্যান্স তত কি হবে, কমে যাবে, রাইট? তো তাহলে y অ্যাক্সিস এর রেজিস্ট্যান্স, তো y অ্যাক্সিস এর রেজিস্ট্যান্স আর x অ্যাক্সিস এর লাইট ইন্টেন্সিটি। ব্যাপারটা কেমন, the relationship is inversely proportional,
যে লাইট ইন্টেন্সিটি যত বাড়ে রেজিস্ট্যান্স তত কমে যায়। তো তাহলে এটা যদি আমরা এক্সপ্লেনেশনে লিখি কেমন টাইপের জিনিস লিখবো? as light intensity increases the resistance of the LDR decreases, right? তাহলে এটা হলো আমাদের অ্যানসার। যে গ্রাফটা স্কেচ করাতে কিন্তু বলতে গেলে তুমি আসলে ফুল মার্কস পেয়ে যাবে, বুঝছো? এখানের মধ্যে যদি আমরা অ্যানসারটা দেখি, খেয়াল করো, এই যে তুমি অ্যাক্সেস গুলি লেবেল করছো, দেখো অ্যাক্সেস গুলি লেবেল করছো, গ্রাফটা এরকম ভাবে ড্র করছো, পুরো 3 তে 3 পেয়ে যাবে উইদাউট ইভেন এনি এক্সপ্লেনেশন। তো তুমি যদি ডায়াগ্রামটা ঠিকমতো ড্র করে এক্সপ্লেনেশনও দাও, তাহলে তোমার এখানে মার্কস কাটার কোনো সুযোগ নাই। বুঝতে পারছো প্রণজিৎ? ওকে, সো তাহলে we are done with question number 4. Now question number 5. Question number 5 এ কারো প্রবলেম আছে? একটু উপরে কি এটা question number 4 এর অ্যানসার না? আচ্ছা, ওকে, স্ক্রিনশট তোলা হয়েছে? ওকে, তো এখন কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 এ কারো প্রবলেম আছে? ওকে, কোশ্চেন নাম্বার 5 এ প্রবলেম। আচ্ছা, 5 এর B2, অলরাইট। সো এটা একটা একটু ট্রিকি কোশ্চেন, বুঝছো নাজা? সো এই কোশ্চেনটা খেয়াল করো। কাজটা কি বলতেছে, তোমার একটা ওয়াশিং মেশিন আছে না? ওয়াশিং মেশিনের মধ্যে দুইটা জিনিস, কি কি? ওয়াশিং মেশিনের মধ্যে ইলেকট্রিক মোটর আর ইলেকট্রিক হিটার। তো এখন ওয়াশিং মেশিনটা হলো তোমার মেইন, এন্ড ওয়াশিং মেশিনের ভিতরে দুইটা কম্পোনেন্ট, কে কে? মোটর আর হিটার। তো এখন খেয়াল করো যে ওয়াশিং মেশিনের ইন টোটাল, ঠিক আছে, ওয়াশিং মেশিনের ইন টোটাল কত কারেন্ট লাগে ওই জিনিসটা এখানের মধ্যে ফার্স্টে আমরা বের করব। প্রথমে তুমি কি করছিলা? হিটারের রেজিস্ট্যান্স দেওয়া ছিল, ভোল্টেজ দেওয়া ছিল, তো তাহলে হিটারের জন্য কারেন্ট বের করছিলা অ্যাপ্রক্সিমেটলি 10 অ্যাম্পিয়ার। সো এর জন্য তুমি বলছিলা কি যে 13 অ্যাম্পিয়ার ফিউজ ইউজ করা উচিত ফর দিস ওয়াশিং মেশিন, বিকজ আমাদের ফিউজ রেটিংটা কি করতে হয়, যত নরমাল কারেন্ট ওই অপটিমাম কারেন্টের ইমিডিয়েট বড় রেটিং এর ফিউজ ইউজ করে, নাকি রাজা? সো অপটিমাম কারেন্টের ইমিডিয়েট বড় রেটিং এর ফিউজ ইউজ করব, দ্যাটস ভেরি গুড। তো এখন আবার বলতেছে কি, এটা কিসের জন্য বের করছিলা? কারেন্টটা কিসের জন্য বের করছিলা? ইট ওয়াজ ফর দ্য হিটার, রাইট? ইট ওয়াজ ফর দ্য হিটার। এখন বলতেছে কি যে মোটর যেটা আছে ওয়াশিং মেশিনের ভিতরে, তো হিটারও আছে মোটরও আছে। তো এখন মোটরের কারেন্ট কত? মোটরের কারেন্ট হলো মাত্র 1.74। তো এখন বলতেছে কি যে এই জায়গায় একটা কনফিউশন ক্রিয়েট হইতে পারে যদি স্টুডেন্টটা কোশ্চেনটা ঠিক মতো না বুঝে। কেমন টাইপের জিনিস? যে তার লাগবে 1.74 অ্যাম্পিয়ার ফর দা মোটর, ওকে? তো এখন ওয়াশিং মেশিনের জন্য 2 অ্যাম্পিয়ার ফিউজ ইউজ করা কি সেন্সিবল হবে নাকি না? এখানে বলে দিছে যে ইট কুড নট বি সেন্সিবল টু রিপ্লেস দা 13 অ্যাম্পিয়ার ফিউজ উইথ আ 2 অ্যাম্পিয়ার ফিউজ। বলছে কেন? তো এখন এখানের মধ্যে খেয়াল করো কাজটা কি। সো দিস ইজ অ্যাকচুয়ালি দা মেইন ওয়্যার। মেইন এই ওয়্যারটা দিয়ে কি হইতেছে, ওয়াশিং মেশিনে কারেন্ট আসতেছে, অলরাইট? এখন ওয়াশিং মেশিনের ভিতরে কি আছে, এই জায়গায় কিন্তু ফিউজটা থাকবে। এখন ওয়াশিং মেশিনের ভিতরে কি আছে, এক জায়গায় আছে আমাদের মোটর আর এক জায়গায় আছে হিটার। তো এই হলো আমাদের হিটার। এখন হিটারের জন্য কত কারেন্ট লাগে? অ্যাপ্রক্সিমেটলি 10 অ্যাম্পিয়ার, যেটা বের করছি। আর এর জন্য কত লাগে কি বলে? মোটরের জন্য কত লাগে? 1.74। This is for the motor.
তো তাহলে আমরা ফিউজ আসলে কার সাথে অ্যাড করি? লাইভ ওয়্যারের সাথে অ্যাড করি না, যেটা কি মেইন ওয়্যারটা, যেটাতে অ্যাকচুয়াল কি করে আচ্ছা ইলেকট্রিক্যাল এনার্জিটা আসে নাকি। সো দিস ইজ আওয়ার ফিউজ। তো তাহলে হোয়াট ইজ দা টোটাল কারেন্ট বলো তো? টোটাল কারেন্টটা হলো আমাদের 11.74 নাকি। সো দা টোটাল কারেন্ট ইজ 11.74। তো এখন ফিউজটা তো আমরা কোথায় লাগাবো? লাইভ ওয়্যারের সাথে অ্যাটাচ করব। তো লাইভ ওয়্যারের সাথে অ্যাটাচ করতে সময় ফিউজের ভিতর দিয়ে কত কারেন্ট যাবে? 11.74। তো এখন যদি আমরা এখানের মধ্যে কি করি, একটা 2 অ্যাম্পিয়ারের ফিউজ লাগাই, তো তখন কি হবে? নরমাল কারেন্ট ফ্লো করতে সময় এই ফিউজটা গলে যাবে না? বুঝতে পারতেছো কি বললাম? যে নরমাল কারেন্ট ফ্লো করার আগে এই ফিউজটা কি হবে? গলে যাবে। তো এর জন্য ইট উড নট বি সেন্সিবল টু রিপ্লেস দা 13 অ্যাম্পিয়ার ফিউজ উইথ দা 2 অ্যাম্পিয়ার ফিউজ। তো এই ওয়াশিং মেশিনের পুরো সিস্টেমের জন্য যে ফর দ্য হিটার এন্ড দ্য মোটর কম্বাইন্ড টোটাল যে কারেন্টটা লাগে, তো এটার জন্য আমাদের ওয়াশিং মেশিনে কত অ্যাম্পিয়ারের ফিউজ ইউজ করা দরকার? 13 অ্যাম্পিয়ার ফিউজ ইউজ করা দরকার। তো এখানে অ্যানসারটা আমরা যদি দেখি তো তাহলে আরো ভালো মতো ক্লিয়ার হবে। খেয়াল করো, তো এখানের মধ্যে কাজটা কি এটা, বিকজ দ্য টোটাল কারেন্ট মোটর এন্ড হিটার মিলে কত কি 2 অ্যাম্পিয়ারের থেকে বড়। তো তাহলে a 2 অ্যাম্পিয়ার ফিউজ would melt or blow। তো তার মানে কি সার্কিট would be broken। বুঝতে পারছো যে কেন এটা সেন্সিবল হবে না? যে কম্বাইন্ড কারেন্টটা হলো 2 অ্যাম্পিয়ারের বেশি, তো এর জন্য 2 অ্যাম্পিয়ারের ফিউজ ইউজ করলে এটা গলে যাবে। ওকে, আচ্ছা কোশ্চেন নাম্বার 6 এর ডি তে গ্রাফের মধ্যে প্রবলেম, আর 6 এর বি 2 তে আজমাইনের এক্সপ্লেনেশনের দরকার। ওকে দেখি এখানের মধ্যে কি বলতেছে। ওকে 6 এর ডি তে বুঝতেছি, বাকি অনেকজনেরই প্রবলেম আছে, তো এই ব্যাপারটা দেখবো। আচ্ছা 6 এর ডি এর এই কোশ্চেনটা অ্যাকচুয়ালি জ্যান 13 এ আসছিল, বুঝছো? এই ইয়ারেই ফার্স্ট এই ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নিয়ে কোশ্চেন আসছে। এটা আমার ইয়ার যে জ্যান 13 এই পেপার 1 আমি পরীক্ষা দিয়েছিলাম। তো এখানের মধ্যে আগে কখনো ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নিয়ে পড়ানো হয় নাই। তো আমি যে কতগুলা বই পড়ছিলাম, তো কেমিস্ট্রি বইয়ের মধ্যে থেকে আসলে পাইছিলাম যে ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মানে কি, এগুলো আমাদেরকে পড়ানো হইতো না আগে। আচ্ছা সো এই কোশ্চেনটা আমরা দেখি কি বলতেছে। A student investigates how the resistance of a wire depends on its length। তো আমরা নরমালি কি জানি যে রেজিস্ট্যান্স লেন্থের সাথে কেমন ভাবে রিলেটেড? ডিরেক্টলি প্রপোর্শনাল, তাই না আসমাইন? যে লেন্থ যত বড় হবে রেজিস্ট্যান্স তত বেশি, লেন্থ যত ছোট হবে রেজিস্ট্যান্স তত কম, নাকি? যে একটা লম্বা ওয়্যারের রেজিস্ট্যান্স বেশি, একটা শর্ট ওয়্যারের রেজিস্ট্যান্স কম, এমন টাইপের ব্যাপার আমরা জানি। ওকে, তো এখন এখানের মধ্যে কি বলতেছে? The photograph shows the circuit that the student uses। কেমন সার্কিট? এই যে এগুলো হলো সেল, মানে কি পাওয়ার সাপ্লাইটা। তাই পাওয়ার সাপ্লাই থেকে এমিটারে গেল কারেন্ট, এমিটার থেকে এরকম আসতেছে, তো এখান থেকে ওয়্যারের থ্রুতে কারেন্ট ফ্লো করবে, দেন ভোল্টমিটারটা যেখানে অ্যাটাচ করবে, দেন এই ভোল্টমিটারের থ্রুতে সার্কিটে যে কি বলে সেলে যে সার্কিটটা কমপ্লিট হবে। তো এখন আমরা ডিফারেন্ট লেন্থের জন্য কারেন্ট আর ভোল্টেজের রিডিং নিই। তো এখন এখানের মধ্যে কাজটা ফার্স্ট অফ অল ড্র দা সার্কিট, যেটা ডায়াগ্রামে যেরকম দেখানো আছে ওইভাবে করে শো করতে বলছে। তো সেল আছে কয়টা সার্কিটে দেখো তো? সেল আছে আমাদের 3টা। তাহলে এরকম 3টা সেল, একটা, দুইটা, 3টা। এরপর কির সাথে কানেক্টেড? এমিটারের সাথে কানেক্টেড। এরপর আমাদের এই ওয়্যার and here is the voltmeter, তাই তো? এটা তো সার্কিট ডায়াগ্রাম, এটা পারছো। দেন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটা, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটা? যে এখানে আমরা কি করব, নিজের ইচ্ছা মতো লেন্থটাকে চেঞ্জ করব, নাকি? যে নিজের ইচ্ছা মতো ওয়্যারের লেন্থটাকে বাড়াবো বা কমাবো। তো এই লেন্থের এই যে ডায়াগ্রামটা, তো এখন যে জিনিসটা বলতেছিলাম খেয়াল করো, যে নিজের ইচ্ছা মতো ওয়্যারের লেন্থ বাড়াবো বা কমাবো, এন্ড এইটা করাইলে কি হবে, যে লেন্থ বাড়াইলে কমাইলে কি হবে? কারেন্টের ভ্যালুর মধ্যে চেঞ্জ আসবে না? যে আমরা লেন্থ যদি বাড়াই তো তখন কি হবে, রেজিস্ট্যান্স বেড়ে যাবে, তো তখন কারেন্ট কমে যাবে, এমন টাইপের ব্যাপার। তো তাহলে এখানের জন্য এরকম লিখতে পারো কি জিনিস, ফার্স্ট অফ অল এই সার্কিট ডায়াগ্রামটা যেটা ড্র করে দিলাম ওইরকম, দেন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা হলো লেন্থ, ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা হলো রেজিস্ট্যান্স।
সো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা হলো লেন্থ, ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা কি রেজিস্ট্যান্স, রাইট? দেন এখন B2 তে আজমাইনের যে এক্সপ্লেনেশনটা দরকার ছিল সেই জিনিসটা আমরা দেখি যে মেথডটা কি হবে। ডেসক্রাইব দ্য মেথড দ্য স্টুডেন্ট শুড ইউজ ফর দিস ইনভেস্টিগেশন। তো এখন ফার্স্টে কি করব, set up the circuit as shown in the diagram. As shown in the diagram. এরপর আমাদের কাজটা কি হবে, আমাদের নিজেদের ইচ্ছা মতো কি করব বলো তো আজমাই? আমরা নিজেদের ইচ্ছা মতো লেন্থটাকে বাড়াবো আর কমাবো। কিভাবে? দেখো এই যে ভোল্টমিটারের এই মাথাটা লুজ করা, খেয়াল করছো যে ভোল্টমিটারের এই এন্ডটা হলো আমাদের লুজ করা, যেটা দিয়ে কি করতে পারবো, এই এন্ডটা নিয়ে ইচ্ছা করলে এইখানে প্লেস করতে পারবো, এই এন্ডটা নিয়ে ইচ্ছা করলে এইখানে প্লেস করতে পারবো, এই এন্ডটা নিয়ে ইচ্ছা করলে এখানে প্লেস করতে পারবো। তো ডিফারেন্ট পজিশনে প্লেস করে কি করতেছি, এটা দেখো একটা এন্ড হলো ফিক্সড আর একটা এন্ড হলো লুজ। তো এই দুটা এন্ডের মধ্যে যে লেন্থ, এই লেন্থের জন্য আমরা কারেন্টের ভোল্টেজের রিডিং পাবো না আজমাই? হ্যাঁ ভাইয়া। এই লেন্থের জন্য আমরা কারেন্ট আর ভোল্টেজের রিডিং পাবো। তো তাহলে কারেন্ট আর ভোল্টেজের রিডিং ইউজ করে কি করতে পারবো, রেজিস্ট্যান্স বের করতে পারবো নাকি? যে রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু ভোল্টেজ বাই কারেন্ট। তো তাহলে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল লেন্থের জন্য তাদের করেসপন্ডিং কি বের করা পসিবল, রেজিস্ট্যান্স বের করা পসিবল। তো তাহলে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল লেন্থের করেসপন্ডিং রেজিস্ট্যান্স বের করব, দেন তাদের মধ্যে ইনভেস্টিগেট করব যে লেন্থের সাথে রেজিস্ট্যান্স কিভাবে করে চেঞ্জ হইতেছে। স্যার আমরা যদি লাইক ডিফারেন্ট ওয়্যার নিই ডিফারেন্ট লেন্থের, ওটা হয় না? ডিফারেন্ট ওয়্যার ডিফারেন্ট লেন্থের জন্য নিলে তখন একটা সমস্যা আছে, তোমার টাইপ অফ ম্যাটেরিয়াল ও রেজিস্ট্যান্সের উপর ইফেক্ট আনে। ঠিক আছে, এটা তোমরা বড় হইলে পরে শিখবা। রেজিস্টিভিটি নামের একটা টার্ম আছে, যে জিনিসটা কি, যে এক একটা ডিফারেন্ট ম্যাটেরিয়ালের জন্য তোমার রেজিস্ট্যান্স চেঞ্জ হয়, প্লাস ওয়্যারের ক্রস সেকশনাল এরিয়ার জন্য রেজিস্ট্যান্স চেঞ্জ হয়, এরকম। ওকে, সো তাহলে এখানে আচ্ছা, সো তাহলে আমরা একটু পয়েন্ট গুলো দেখে নেই। ফার্স্ট অফ অল সার্কিটটাকে যেভাবে দেখানো ওরকম কানেক্ট করলাম। অ্যামিটার রিডিং নেব, ভোল্টমিটার রিডিং নেব। অ্যামিটার আর ভোল্টমিটার থেকে কিসের রিডিং পাবো, কারেন্ট আর ভোল্টেজের। সো ফর আ পার্টিকুলার লেন্থ ওই রুলারের থেকে লেন্থটাকে মেজার করলাম, রিপিট এন্ড এভারেজ, এটা তো প্রত্যেকটা এক্সপেরিমেন্টে আমাদের কমন। তো এখন এখানে আমাদের কাজটা কি, ডিসকানেক্ট অর সুইচ অফ বিটুইন রিডিংস। এই জিনিসটা কেন ছিল মনে আছে ফাহিম? ওই ওয়্যার যেন আমাদের গরম না হয়ে যায়, না তাই না? যে আমরা কানেকশন করে রিডিং নিব, দেন আবার কানেকশনটা ছুটাই দিব, তাহলে যেন কি করতে পারে, সে যেন ঠান্ডা হওয়ার একটা টাইম পায়। ওকে, এরকম টাইপের ব্যাপার। এখন আজমাইন কি বুঝতে পারছে এক্সপ্লেনেশনটা? হ্যাঁ ভাইয়া বুঝছি। ওকে, দেন আমাদের ডি নাম্বারের গ্রাফ। Use the results from the অরিজিন থেকে স্টার্ট হবে। ইয়েস, এটা বেস্ট ফিট লাইন। এটা তোমার গ্রাফের পয়েন্ট যেগুলি আছে ওগুলাই তুমি ড্র করলে সমস্যা নাই। যে এখানের মধ্যে দেখো, এই যে তোমার 0 তে তো কোনো গ্রাফ পয়েন্ট নাই, আছে? তো তাহলে বেস্ট ফিট লাইন যেটা, তোমার গ্রাফ পয়েন্ট যেগুলো যে 20 সেন্টিমিটারের জন্য একটা রেজিস্ট্যান্স, 40 সেন্টিমিটারের জন্য, 60 সেন্টিমিটারের জন্য, তো এই প্রত্যেকটা লেন্থের করেসপন্ডিং রেজিস্ট্যান্সের ভ্যালুগুলো বসাবো আর কি। বুঝতে পারছো রাফিদ? ওকে, তো তাহলে 61 এ আমাদের গ্রাফটা ছিল। এখন বলতেছে কনক্লুশনটা কি। তো কনক্লুশনটা কি দেখতেছি, যে লেন্থ যত বাড়ে রেজিস্ট্যান্স তত বাড়ে, নাকি? যে লেন্থ যত বাড়ে রেজিস্ট্যান্স তত বাড়ে। তো তাহলে কি হবে,
এইটা হবে আমাদের কনক্লুশন, যে লিনিয়ার রিলেশনশিপ। এই হলো ডিরেক্টলি প্রপোর্শনাল। এরপরে এক্সপ্লেইন যে তোমার এই গ্রাফ থেকে কনক্লুশনটা কিভাবে সাপোর্ট হয়। তো তাহলে এটা কি বলবো, একটা হলো স্ট্রেট লাইন আর একটা হলো যে যদি লাইনটাকে এক্সটেন্ড করা হয়, যে যদি এই লাইনটাকে এক্সটেন্ড করা হয় রাফিক, এটা কি অরিজিন দিয়ে যাবে। তো তার মানে কি একটা স্ট্রেট লাইন যেটা অরিজিন দিয়ে পাস করে এটাকে আমরা কি বলি, ডিরেক্টলি প্রপোর্শনাল হওয়ার আমাদের কন্ডিশনটা ফুলফিল করতেছে না। Yes, ভাইয়া। তো তাহলে ওই জিনিসটা। ওকে, সো কোশ্চেন নাম্বার 7 এ নিদিতার প্রবলেম B3 4 আর C। তো B3 তে কি বলছে, the efficiency of the heater will be higher than these values, suggest why। এখন এখানে আমাদের খেয়াল করো এই জিনিসটা আসলে আমাদের এটা কি করছে, the student is told that only eto energy is used to raise the temperature of the aluminium block by 25%, কিন্তু আসলে কি হইতেছে, অ্যালুমিনিয়াম ব্লকটা কিন্তু হিটারের থেকে হিট এনার্জি অ্যাবজর্ব করছে, কিন্তু কি করতে পারতেছে না, সেই হিটারের থেকে হিট এনার্জি অ্যাবজর্ব করছে কিন্তু তার টেম্পারেচার এত বেশি বাড়ে নাই। কেন বাড়ে নাই বলতো নিদিতা, হিটারটা কি সারাউন্ডিং এ হিট ছেড়ে দিব না বলতো। তো তাহলে আমরা স্ট্যান্ডার্ড 8 এ থাকতে সময় স্পেসিফিক হিট ক্যাপাসিটি নিয়ে পড়ছিলাম, মনে আছে? ওখানে মধ্যে এক্সপেরিমেন্টের মধ্যে কেমন পড়ছিলাম যে স্পেসিফিক হিট ক্যাপাসিটির ওখানে তুমি হিট করতেছো, সেই হিট এনার্জি গেইনও করতেছে, যে হিটার কিন্তু ঠিকই যানজীবন দিয়ে এনার্জি দিয়ে যাচ্ছে, কিন্তু হিটারের হিটটা অ্যালুমিনিয়াম ব্লকটা অ্যাবজর্ব করে হিটারটা তখন কি করে, সারাউন্ডিং এ ছেড়ে দেয়। তো তাহলে কি দেখে মনে হয় যে হিটার আসলে হিট করতেছে, এমন টাইপের ব্যাপার। যে মনে করো আমি তোমাদেরকে বুঝাইতেছি, ঠিক আছে, আমি তোমাদেরকে পুরো চ্যাপ্টারটা বুঝাইলাম, তো তাহলে কি তোমাদের পুরো চ্যাপ্টারের নলেজটাই মাথার মধ্যে থাকার কথা নাকি, কিন্তু তোমরা কয়েকটা জিনিস মনে করো ভুলে গেছো। তো তাহলে কি শুনে মনে হবে না যে আমি কম পড়াইছি নিদিতা? তো তাহলে আমি কিন্তু পড়াইছি ঠিকই, কিন্তু কি হয়েছে তোমরা নিজেরা পড়ার পরে ভুলে গেছো। তো এইখানের মধ্যে ব্যাপারটা হলো এরকম সেম, যে হিটার ঠিকই অ্যালুমিনিয়াম ব্লককে হিট এনার্জি দিছে, কিন্তু অ্যালুমিনিয়াম ব্লক কি করছে, সারাউন্ডিং এ কতগুলি হিট ছেড়ে দিছে। তো দেখে মনে হয় কি, দেখে মনে হয় যে হিটার মনে হয় হিট এনার্জি দিছে কম, কিন্তু হিটার আসলে ঠিকই হিট এনার্জি দিছে, কিন্তু এটা কি করতে পারে নাই, অ্যালুমিনিয়াম ব্লকটা পুরোপুরি ধরে রাখতে পারে না। বুঝতে পারতেছো? তাহলে এখানে কোনো খেয়াল করো তোমার কোনটা, ক্যালকুলেশন ডাজন্ট অ্যালাউ ফর এনার্জি লস, যে ইউজফুল এনার্জি আমরা যেটা ধরতেছি ওটা কি ফাইনালি যতটুকু থেকে গেছে, কিন্তু সে তো কিছু এনার্জি কি করছে সারাউন্ডিং এ ছেড়ে দিছে, ওইটা তো আমরা কনসিডারেশনে নিচ্ছি না। এর জন্য আমরা বলবো কি, যে আসলে হিটারের এফিসিয়েন্সিটা বেশি, কিন্তু কি করে নাই, সারাউন্ডিং এ যে হিটটা লস করতেছে ওইটাকে কনসিডারেশনে নেই নাই। বুঝতে পারছো? ওকে, এরপর বলতেছে স্টেট ওয়ান ওয়ে ইন হুইচ দ্য স্টুডেন্ট কুড ইনক্রিজ দ্য এফিসিয়েন্সি। তো কিভাবে করা যায়, যদি আমরা ইনসুলেশন করি, মানে কি বাইরে যদি হিট এনার্জিটাকে এসকেপ করার রাস্তা কমায় দেয়, তো তখন কি হবে, এফিসিয়েন্সির ভ্যালুটা বাড়বে, তাই না? তো তাহলে ওই জিনিসটা। এরপরে সি নাম্বার, এই এক্সপ্লেনেশনটা খুবই মজা। এই এক্সপ্লেনেশনটা আমাদের এনার্জি টপিকের সাথে, ঠিক আছে, এটা আমরা এনার্জির কোশ্চেন পেপার যখন করব তখন করব, ঠিক আছে। সো এখনের জন্য এটা স্কিপ করব, ওকে নিকিতা? Yes, भैया। ওকে, এরপরে কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8 এ কারো প্রবলেম আছে? কোশ্চেন নাম্বার 9 তো আগে পড়াইছি। কোশ্চেন নাম্বার 10, স্যার 10 এর এক্সপ্লেনেশন। C2, 10 এর 10 C, না স্যার 10 A2। এইটা তো আমাদের ওহমস লর এক্সপেরিমেন্ট। ওহমস লর এক্সপেরিমেন্টের পুরো এক্সপ্লেনেশন দেওয়া আছে না নোটসে? স্যার এটা ওহমস ল এক্সপেরিমেন্ট, বুঝছো? ওইটার এক্সপ্লেনেশন দিতে, ঠিক আছে।
এনার্জিতে প্রবলেম যে টেম্পারেচার আমাদেরকে কনস্ট্যান্ট রাখতে হবে কেন বিকজ টেম্পারেচার রেজিস্ট্যান্স কে এফেক্ট করে বুঝতে পারছো স্বর্ণজিৎ টেম্পারেচার ওয়্যার কে কেন আমাদের টেম্পারেচার কনস্ট্যান্ট রাখতে হবে বিকজ টেম্পারেচার এফেক্টস দ্য রেজিস্ট্যান্স তো তাহলে কিভাবে টেম্পারেচারটাকে কনস্ট্যান্ট রাখবো এই প্রসিডিওর একটু আগে বলছিলাম যে একবার রিডিং নেব সার্কিটটাকে অফ করব ওয়্যারটাকে ঠান্ডা হওয়ার সময় দেব দেন আবার সার্কিট কানেক্ট করব বুঝতে পারছো এন্ড এইটা রাফিদার প্রবলেম এইটা প্রবলেম হওয়ার মতো একটা গ্রাফ যে রেজিস্ট্যান্স ভার্সেস ভোল্টেজ তো এখন এখানে আমরা কি রাখতেছি টেম্পারেচারটাকে কনস্ট্যান্ট রাখতেছি না রাফিদ তো টেম্পারেচার কনস্ট্যান্ট থাকলে রেজিস্ট্যান্স কি থাকবে কনস্ট্যান্ট তো তাহলে তুমি যতই ভোল্টেজ বাড়াও না কেন দ্য রেজিস্ট্যান্স উইল রিমেইন দ্য সেম তো তাহলে গ্রাফটা হবে এরকম বুঝতে পারছো ভাইয়া হ্যাঁ বলো 2 নাম্বারটা আবার বলবা BF2 বিএর টু তে এখানে মধ্যে কি যে তোমার টেম্পারেচারটা কিভাবে কনস্ট্যান্ট রাখবা তো টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে না কেন বলো তো তাসিন বিকজ তুমি যখন নাকি সার্কিটটাকে কানেক্ট করো তো তখন কি হয় না নাছা কনস্ট্যান্ট থাকলে অরিজিন দিয়ে স্ট্রেট লাইন কিভাবে হবে অরিজিন দিয়ে স্ট্রেট লাইন হওয়া মানে তো তোমার রেজিস্ট্যান্স বাড়তেছে এখানে কি ভোল্টেজ বাড়াইতেছো ঠিকই কিন্তু রেজিস্ট্যান্স চেঞ্জ হবে না বুঝছো ওকে এখন যেটা বলতেছিলাম যে তোমার সার্কিট ওয়্যারটা গরম হয় কেন তাসিন কারেন্টের জন্য তো এখন কারেন্ট ফ্লো করলে গরম হয়ে যায় তো আমরা কি করলাম সার্কিটটাকে কানেক্ট করব কারেন্টটা ফ্লো করলো কারেন্ট আর ভোল্টেজের রিডিং নিলাম একটা রিডিং নিয়ে সার্কিটটাকে আবার অফ করে দিব তো তখন কি হবে কারেন্ট ফ্লো করবে না তো তখন কি হয়ে যাবে ঠান্ডা হয়ে যাবে তখন আবার আমরা আবার রিডিং নিব দেন আবার সার্কিটটাকে অফ করব ঠান্ডা হইতে দেব দেন আবার রিডিং নিব ওকে then question number 11 স্যার 11 P2 স্টেপ ডাউন ট্রান্সফরমারটা এটা ট্রান্সফরমার এটা তোমাদের ম্যাগনেট জোন চ্যাপ্টার এটা স্কিপ এখন এটা স্কিপ question number 12 13 14 so 12/3 এটার মধ্যে বলতেছে কি যে ম্যাক্সিমাম রেকমেন্ডেড কারেন্ট কেন কম যে কয়েলটা যখন নাকি কয়েল আপ করা আছে তো তখন ম্যাক্সিমাম রেকমেন্ডেড কারেন্ট কম কেন এখন এখানে মধ্যে খেয়াল করো কয়েলটা যখন নাকি কয়েল আপ করা থাকবে তখন রেজিস্ট্যান্স বেশি নাকি কম দেখো তো এটা কত 12 না মধ্যে কাজটা কি যে রেজিস্ট্যান্সটা তো এখানের মধ্যে বেশি যে যখন নাকি ওরকম কয়েল আপ করে রাখবে তখন কি রেজিস্ট্যান্সটা হয়ে যায় বেশি তো এখন এখানের জন্য কি করা লাগবে তখন যদি বেশি কারেন্ট ফ্লো করে তো কারেন্টের জন্য হিটিং ইফেক্ট হবে না মাঝা কারেন্ট যত বেশি ফ্লো করবে তত কি হবে ওয়্যারটা গরম হয়ে যাবে তো বেশি কারেন্ট যেন ফ্লো না করে এর জন্য কি করা হয়েছে রেকমেন্ডেড কারেন্টের ভ্যালু কমায় রাখা হয়েছে বলা হয়েছে যে যখন কয়েল আপ করে রাখবা তখন যেন এটার ভিতর দিয়ে বেশি কারেন্ট ফ্লো না করে বুঝতে পারছো ওকে ভাইয়া হ্যাঁ বলো 13 এর এটাতে কি তোমার ল্যাম্পটা প্যারালাল করে দিতে হবে না প্যারালাল না এখানে তো সেকেন্ড আরেকটা ল্যাম্প প্যারালালে দিতে হবে যে প্রথম ল্যাম্পটা তো যা আছে তাই দেন সেকেন্ড ল্যাম্প প্যারালাল উইথ দ্য ফার্স্ট ল্যাম্প তখন এরকম ও আচ্ছা ওকে দেন এখানে আরেকটা রেজিস্টর আছে সিরিজে একটা রেজিস্টর আছে
The resistor in series, second lamp in parallel, voltmeter যেটা নাকি রেজিস্টরের ভোল্টেজ বের করবে, এরপরে an ammeter that measure the current. Okay, so এই হলো সার্কিট। ওকে, পরে 14 14 এ কোনো প্রবলেম আছে? 14b, ওকে, 14b তে কি বলতেছে দেখো, এলইডি এর সাথে কানেক্ট করছে। তো এখন দেখো তোমার অল্টারনেটিং কারেন্ট কেমন ভাবে ফ্লো করে বলো তো? এই হলো তোমার অল্টারনেটিং কারেন্ট নাকি? Yes, sir. তো এখন এই হলো তোমার অল্টারনেটিং কারেন্ট, কিন্তু এলইডিটা কি? এটা ডায়োড না? এটা ডায়োড কি করে? কারেন্টকে শুধু একদিকে ফ্লো করতে দেয়, উল্টা দিকে ফ্লো করতে নিলে তাকে কি করে দিবে? ব্লক করে দিবে না? Yes, ইয়েস sir. ভাইয়া। তো তাহলে মনে করো পজিটিভ ডিরেকশনে ডায়োডটা ফেস করে আছে, মানে ডায়োডটা শুধু পজিটিভ থেকে নেগেটিভ কারেন্টটাকে ফ্লো করতে দিবে। তো তার মানে নেগেটিভ অ্যাক্সিসে যদি কারেন্ট যায় ওইটা কি ফ্লো করতে পারবে? নো ভাইয়া। No. তাহলে নেগেটিভ অ্যাক্সিসের কারেন্ট গুলো বাদ চলে যাবে। তো তাহলে গ্রাফটা দেখতে কিসের মতো হলো? এরকম আসছে, দেন নিচের সাইকেলটা নাই, দেন আবার এরকম আসছে, দেন আবার নিচের সাইকেলটা নাই, দেন এরকম। তো তার মানে নিচের সাইকেল নাই, জাস্ট উপরের সাইকেল। তেমন গ্রাফ কোনটা? এইটা তো হবে না কখনো, বিকজ এটা পজিটিভ এন্ড নেগেটিভ দুই অ্যাক্সিসেই আছে। এইটাও হবে না, বিকজ এটা পজিটিভ এন্ড নেগেটিভ দুই অ্যাক্সিসেই আছে। তো তাহলে ইদার এ হবে অর ডি হবে। কিন্তু এতে কি দেখাইছে? এতে দেখাইছে যে কারেন্ট অলওয়েজ কনস্ট্যান্ট, কিন্তু আমরা তো কি করতেছি? অল্টারনেটিং কারেন্ট থেকে প্রথমে বলো মাঝা ডায়োডের কাজ কি? ডায়োড দিয়ে আমরা কি করি? এসি থেকে ডিসি তে কনভার্ট করি নাকি? অল্টারনেটিং কারেন্ট থেকে ডাইরেক্ট কারেন্টে কনভার্ট করি না? এখন অল্টারনেটিং কারেন্ট কি করে? অল্টারনেটিং কারেন্ট তোমার পজিটিভ এন্ড নেগেটিভ দুইটা অ্যাক্সিসেই থাকে নাকি? Yes, sir. তো এখন অল্টারনেটিং কারেন্টে পজিটিভ এন্ড নেগেটিভ দুই অ্যাক্সিসেই থাকে, কিন্তু ডায়োড কি করবে? যে কোন একটা অ্যাক্সিসের কারেন্টকে জিরো বানাই দিবে, যে ওইদিকে কি করতে দিবে না, না ফ্লো করতে দিবে না। বুঝতে পারতেছো? তো তাহলে সে নেগেটিভ অ্যাক্সিসের কারেন্টটাকে কি করে দিল? জিরো বানাই দিল। তো তাহলে এই সার্কিট, এই ডায়াগ্রামটা দেখতে কিসের মতো? ডি নাম্বারের মতো না? ইয়েস ভাইয়া। তো তাহলে এই জিনিসটা এরপরে 15 নম্বরে কারো প্রবলেম আছে? 15 এ 3 ভাইয়া। 15 এর এ কি বলতেছে? During the charging process, energy is also transferred to the charging station from the main supply. Okay. Explain why the amount of energy transferred from the main supply is more than 70 megajoule. এখন খেয়াল করো যে তোমার এখানে তুমি এটা করছো কত? When a charge of eto passes through the battery, the total amount of energy transferred to the battery is about 70 megajoule. তো এখানের জন্য তুমি বের করছিলা 70 মেগাজুল এনার্জি দিচ্ছে। এখন বলতেছে যে মেইন সাপ্লাই থেকে আসলে কি করতেছে? 70 মেগাজুলের বেশি এনার্জি আসতেছে, কিন্তু তুমি পাচ্ছ মাত্র 70 মেগাজুল। কেন? বিকজ আমাদের কোন সিস্টেমে তো 100% এফিশিয়েন্ট না নাকি? ইয়েস ভাইয়া। এখানের জন্য এটা কত? 15 মেগাজুল। বিকজ কিছু এনার্জি আমাদের কি হইতেছে? ওয়েস্ট হইতেছে, বিকজ ইট ইজ নট 100% এফিশিয়েন্ট। কি হতে পারে? ইলেকট্রিসিটির জন্য মোস্ট কমন জিনিস হলো হিটিং ইফেক্ট অফ কারেন্টের জন্য কিছু এনার্জি কি হবে? হিট এনার্জি হিসেবে লস হয়ে যাবে। বুঝতে পারছো? ইয়েস ভাইয়া। তাহলে এই জিনিসটা
Question number 16. Seventeen. 17 এর এটা ভাইয়া আগে 17 এর 2 17 এর এটা তো আগে করা হয়েছে, আগে করা হয় না? ওই যে আমাদের কারেন্টটার এই ভ্যালু গুলো যে ছিল না, এটা তো আগের চ্যাপ্টারেও ছিল না কোশ্চেন? দেখিনি ভাইয়া। আগের চ্যাপ্টারেও সেম কোশ্চেন থাকার কথা। কোন ক্লাসটা নিয়ে নাজা? কোন কোশ্চেনের গ্রাফ? কোশ্চেন নাম্বার 15 এর গ্রাফ। 15 এর গ্রাফ কোথায়? তুমি ফার্স্টে বলো যে একটা অল্টারনেটিং কারেন্ট মানে কি, ঠিক আছে? একটা অল্টারনেটিং কারেন্ট মানে কি এটা বলো। একটা অল্টারনেটিং আর ডাইরেক্ট কারেন্টের মধ্যে ডিফারেন্স কি? দুই দিক দিয়ে কারেন্ট যাবে, মানে কারেন্ট পজিটিভ অ্যাক্সিসেও থাকবে, নেগেটিভ অ্যাক্সিসেও থাকবে। আর একটা ডায়োডের কাজ কি? একটা ডায়োড কি করে মনে আছে? একটা ডায়োড কারেন্টকে শুধু একটা ডিরেকশনে ফ্লো করতে দেয়, তাই না? সো অল্টারনেটিং কারেন্ট সে যে মনের ইচ্ছা মতো দুইটা অ্যাক্সিসেই ছিল, এখন একটা ডায়োড নিয়ে আসলে সে কি দুই অ্যাক্সিসে থাকতে পারবে? সে শুধু একটা অ্যাক্সিসে থাকতে পারবে। তো এখন ডায়োডটা যদি এমন ভাবে কানেক্টেড থাকে, এই হলো তোমার অল্টারনেটিং পাওয়ার সাপ্লাই, এখন এইদিকে তোমার ডায়োডটা কানেক্ট করা, তো তাহলে ডায়োড শুধু কি করতে দিবে? টুয়ার্ডস রাইট কারেন্টটাকে পাস করতে দিবে। যখন নাকি উল্টা দিক দিয়ে কারেন্ট আসতে নিবে, তখন কি হবে? কারেন্টটা পাস করতে পারবে? সো তখন উল্টা ডিরেকশনে কারেন্ট আসলে পরে ওটাকে কি করবে? রেজিস্ট করে জিরো বানায় দিবে। সো তাহলে তোমার নেগেটিভ অ্যাক্সিসে দিয়ে যখন নাকি কারেন্টটা আসবে, তখন কি হয়ে যাবে? নেগেটিভ অ্যাক্সিসের কারেন্টটা হয়ে যাবে কত? জিরো। সো তাহলে কারেন্টটা শুধু কোন অ্যাক্সিসে আছে এখন? Positive. পজিটিভ অ্যাক্সিস। তো তাহলে এটা কি হয়ে গেল? অল্টারনেটিং কারেন্ট থেকে ডাইরেক্ট কারেন্টটা কনভার্ট হয়ে গেল না? বুঝতে পারছো? জি ভাইয়া। তো তাহলে এই যে এখানে মতো বলছে এটা কি, যে ফিলামেন্ট ল্যাম্পের জায়গায় এলইডি বসাইছে। তো এখন বলতেছে he notices that there is no current when the battery is reversed, মানে ব্যাটারিটা উল্টা করলে কি হচ্ছে না? কোনো কারেন্ট যাচ্ছে না। মানে কি, সে ডায়োড শুধু কি করে? এক ডিরেকশনে কারেন্ট ফ্লো করতে দেয়। সে এখন কি করলো? ব্যাটারিটা সরায় একটা অল্টারনেটিং পাওয়ার সাপ্লাই নিয়ে আসছে। একটা অল্টারনেটিং পাওয়ার সাপ্লাই কারেন্টটা তাহলে দেখতে কেমন হবে যদি ডায়োড দেওয়া থাকে? তো তাহলে ডায়োড তো নেগেটিভ ডিরেকশনে কারেন্টকে ফ্লো করতে দিবে না। তো তাহলে নেগেটিভ, ওকে। সো তাহলে যে জিনিসটা বলতেছিল, কি জিনিস ফাহিম? যে যদি ব্যাটারি কানেক্ট করে রাখো, তো তাহলে কি হবে? এ নাম্বারের মতো গ্রাফ হবে নাকি, এটা জিজ্ঞাসা করছো? লাইক আগের গ্রাফে যে ফিলামেন্টেরটা আছে উপরে হ্যাঁ। একটু, তো এটা কি যদি ব্যাটারি রিভার্স করি সেমই থাকবে না? ব্যাটারি রিভার্স করলে তোমার নেগেটিভ অ্যাক্সিসে আসবে, নেগেটিভ ভোল্টেজ অ্যাক্সিসে এরকম যাবে। ভোল্টেজটা তুমি উল্টা ডিরেকশন থেকে কানেক্ট করতেছো এর জন্য, বুঝছো? আর তুমি এমন ভাবে দেখাতে পারছো। ওকে, সো কোশ্চেন নাম্বার 17 যেটা এটা আগে চ্যাপ্টারে ছিল। কোশ্চেন নাম্বার 18। স্যার 18C। 18 কোনটা? সি। 18B তে প্রবলেম। 18B তে আমাদের কারেন্ট দেওয়া, চার্জ দেওয়া। সো কারেন্ট চার্জ, এটা কি সমস্যা? চার্জ ইজ ইকুয়াল টু কারেন্ট ইনটু টাইম, নাকি? আর চার্জের ভ্যালু দেওয়া আছে কত? 0.0017। কারেন্ট কত জানো না, আর টাইম কত? 75 মিলি সেকেন্ড। মিলি মানে কত? 10 টু দি পাওয়ার -3, বা মিলি মানে কত? ডিভাইডেড বাই 1000, নাকি?
তো তাহলে এখানে থেকে কারেন্ট পেয়ে যাবে। তো এটা তো ইজি একটা কোয়েশ্চেন। ভাইয়া হ্যাঁ, আমার 18 এর সমস্যা এতে। এখানে মানুষরা কিভাবে ইলেকট্রিক্যাল এনার্জি গেইন করতেছে দেখো তো। সে কেমন টাইপের জুতা পরছে? রাবারের সোল, তাই না? ইয়েস ভাইয়া। আর এখন আর ফ্লোরটা কি দিয়ে কভার করা? প্লাস্টিক। তো তাহলে সে রাবারের সোল পরছে, যেটা কি একটা ইনসুলেটর। ফ্লোরটা কি ইয়েস ভাইয়া। প্লাস্টিক দিয়ে বানানো, এটা একটা ইনসুলেটর। ইনসুলেটর। তো দুটো ইনসুলেটরের মধ্যে যদি ঘষা খায় তো তখন কি হবে? ফ্রিকশনের জন্য চার্জ। ইলেকট্রন ট্রান্সফার হবে না? ইয়েস ভাইয়া। তো তাহলে ওই জিনিসটা বলবা যে the man is wearing rubber shoes which is an insulator and the floor is covered with plastic which is also an insulator. So due to friction electron transfer will occur. তো যে ইলেকট্রন গেইন করবে সে হবে নেগেটিভলি চার্জ, যে ইলেকট্রন লুজ করবে সে হবে পজিটিভলি চার্জ। বুঝতে পারছো? আবার ভাইয়া ওই পজিটিভ চার্জটা একটু বলো তো, কি পজিটিভ হয় যে কোনটা নেগেটিভ ইলেকট্রন হয়? গেইন করে সে হবে নেগেটিভ, কারণ তার কাছে এক্সেস ইলেকট্রন। আর যে লুজ হ্যাঁ, করবে সে কি হবে? তার কাছে ল্যাক অফ ইলেকট্রন পজিটিভ। হয়ে যাবে না, তো সে হয়ে যাবে পজিটিভ। মানে মানুষটার কি পজিটিভ? মানুষ পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে এটা তো জানতে চাই না, চাইছে বলছে মানুষটা কি হবে ইলেকট্রিক্যাল চার্জ গেইন করে। এটা তো তোমার বলার ওয়ে নাই যে প্লাস্টিক আর রাবারের মধ্যে ফ্রিকশন করলে পরে কে ইলেকট্রন গেইন করবে কে লুজ করবে, এটা তোমার জানার দরকার নেই। তুমি শুধু বলবা যে দুইটা ইনসুলেটরের মধ্যে রাবিং হওয়ার জন্য ফ্রিকশনের জন্য ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে, যে ইলেকট্রন গেইন করবে সে হবে পজিটিভ, যে ইলেকট্রন লুজ করবে সে হবে নেগেটিভ। এইটাই। ওকে ভাইয়া। এরপরে সি নাম্বারে বলছে কি মেটাল অ্যাপ্লায়েন্সেস such as the lift button are added for safety. Okay, explain why the man receives a shock even though the button is properly added. এখন দেখো ব্যাপারটা, লোকটা যে একটা রাবারের সোলওয়ালা জুতা পরে আছে তো এর জন্য কি তার বডিতে কি যে চার্জটা বিল্ড আপ হয়েছে এটা কি এসকেপ করার কোনো জায়গা পাইতেছে? No, sir. আচ্ছা, তো তাহলে মানুষের বডির মধ্যে চার্জটা আটকায় আছে নাকি? এখন Yes. চার্জগুলি কি আটকায় থাকতে চায় নাকি চার্জগুলি এসকেপ করে আর্থিং হয়ে চলে যেতে চায়? এসকেপ করতে চায়। তো এখন সে যখন নাকি কি করবে মেটাল বাটনটাকে টাচ করবে, তখন এই মেটাল বাটনটা কি আর্থিং করা না? তো তার মানে কি ওইটা একটা রাস্তা বানায় দিবে চার্জ গুলাকে এসকেপ করে দেওয়া নাকি? Yes. তো তাহলে মানুষটা যখন নাকি এতক্ষণ হাঁটতেছিল তো এখন তার রাবারের জুতাটা প্লাস্টিকের ফ্লোরের সাথে ঘষা খায় খেয়ে চার্জ হয়েছে। এখন মানুষের বডি থেকে চার্জটা এসকেপ করার জায়গা পাইতেছে না। তো সে এখন কি করলো মেটাল বাটনটাকে যখন চাপ দিল তো তখন কি মানুষের বডি থেকে মেটাল বাটনের দিকে কি করবে ইলেকট্রন গুলি ফ্লো করবে। কেন? বিকজ তার বডির মধ্যে চার্জগুলি কি ছিল আটকায় ছিল। এখন সে মেটাল বাটনটাকে টাচ করলে মেটাল বাটনটা কি একটা কন্ডাক্টর, তো তাহলে মানুষের বডি থেকে ওই মেটাল বাটনের থ্রুতে আর্থিং হয়ে চার্জগুলো কি হয়ে যাবে এসকেপ করে ফেলবে। বুঝতে পারছো? যে এখানের মধ্যে কাজটা কি যে মানুষের বডিতে চার্জগুলো আটকায় ছিল, মেটাল টাচ করছে, তো মেটাল কি ভালো কন্ডাক্টর, তো তাহলে মেটালের থ্রুতে কি করতে পারবে এতক্ষণ যে চার্জগুলো আটকায় ছিল তারা এসকেপ করে চলে যেতে পারবে না। বুঝতেছো কি বলতেছি শ্রাবণ? তাহলে এখানে হলো কোশ্চেন নাম্বার 18 না? স্যার সরি লাইট কাজ করতেছে না। ইয়েস স্যার। তাহলে এখানের মধ্যে কাজটা কি এই যে মেটাল বাটন হলো কন্ডাক্টর, তো তাহলে কি there is a potential difference between the man and the button. কেন? বিকজ মানুষের মধ্যে একটা চার্জ আছে কিন্তু বাটনটা হলো জিরো চার্জ, তো তার মানে কি there is a potential difference. তখন কি হবে ইলেকট্রন গুলি ডিসচার্জ হবে। তো তখন কি ইলেকট্রন গুলি ডিসচার্জ হইতে সময় মানুষের থ্রুতে ইলেকট্রন গুলি ফ্লো করবে না? তো মানুষের থ্রুতে যখন নাকি ইলেকট্রন গুলি ফ্লো করবে তো তখন কি আমরা কি বলি রেট অফ ফ্লো অফ ইলেকট্রনকে কারেন্ট বলি। তো তার মানে দেয়ার উইল বি আ কারেন্ট ইন দা মেন্স বডি, এর জন্য সে কি করবে একটা শক খাবে। বুঝতে পারছো? এটা যদি লিখে দেই খেয়াল করো কেমন। The metal button is a conductor. Is a conductor. So when the man touches the metal, electrons
flow from the main to the bottom to become discharged. So there is a current through the main. বুঝতে পারছো? ওকে, আচ্ছা এটা হলো আমাদের কোশ্চেন নাম্বার 18। ভাই একটু রাখো। স্ক্রিনশট নিয়ে নিলেই তো হয়। ওকে ভাই নিয়েছি। কোশ্চেন নাম্বার 19, এই কোশ্চেনটা তো মনে হয় তোমাদের আগের চ্যাপ্টারে ছিল নাকি, ইলেকট্রিক চার্জ চ্যাপ্টারে। কোশ্চেন নাম্বার 20, এই জিনিসটা এটাও আগের চ্যাপ্টারে ছিল, যে কিভাবে আমরা টেম্পারেচারটাকে কনস্ট্যান্ট রাখবো। এটা হচ্ছে পড়ানো হয়েছে যে কারেন্টটা প্রথমে লিনিয়ারলি বাড়ে, দেন গ্র্যাজুয়ালি কমে, দেন কনস্ট্যান্ট থাকে। কোশ্চেন নাম্বার 22 তে প্রবলেম আছে কারো? Question number 23. ভাইয়া হ্যাঁ বলো। 22 এর বি এর 3 টা 22 এর B at 3, okay? কি বলতেছে? The cable connecting the mobile phone to the adapter is charged for a longer cable of the same type. তো এখন তোমার কেবল যদি লম্বা হয়, আমরা কি করছি মাত্র, যে রেজিস্ট্যান্স হলো লেন্থের সাথে প্রপোর্শনাল, তো লেন্থ বাড়লে রেজিস্ট্যান্স বাড়বে, তো রেজিস্ট্যান্স বাড়লে কারেন্ট কি হবে, কমে যাবে না? ইয়েস ভাইয়া। তো এখন তোমার চার্জ ইজ ইকুয়াল টু কি, কারেন্ট ইনটু টাইম। তো তাহলে সেম অ্যামাউন্ট অফ চার্জ, চার্জ হলো কনস্ট্যান্ট, তো তাহলে কারেন্ট যদি কমে যায়, তো তাহলে সেম অ্যামাউন্ট অফ চার্জ বিল্ড আপ হইতে বা চার্জ ফুললি চার্জ হইতে টাইম কি লাগবে, বেশি লাগবে। বুঝতে পারছো? ইয়েস ভাইয়া। তো তাহলে এই জিনিসটা ওকে। আচ্ছা আচ্ছা, চার্জ হলো কনস্ট্যান্ট, তো তাহলে রেজিস্ট্যান্স যেহেতু বাড়তেছে, লেন্থ যেহেতু বাড়তেছে, তো রেজিস্ট্যান্স বেশি, তো রেজিস্ট্যান্স বেশি থেকে কারেন্ট কম, তো এর জন্য চার্জ আপ হতে বেশি টাইম লাগবে। কোশ্চেন নাম্বার 23। এর B1, 24 এর B1 এ কি বলতেছে, the resistance of the filament lamp changes as the voltage is increased। আচ্ছা, যে ভোল্টেজ যত বাড়াইতেছে রেজিস্ট্যান্স কি হইতেছে, বাড়তেছে না? যে কারেন্ট ভার্সেস ভোল্টেজ গ্রাফের গ্রেডিয়েন্ট আমাদেরকে কি দেয়, কারেন্ট ভার্সেস ভোল্টেজ গ্রাফের গ্রেডিয়েন্ট আমাদেরকে 1 বাই রেজিস্ট্যান্স দেয়। তো প্রথমে গ্রেডিয়েন্টের স্টিফনেস বেশি, মানে প্রথমে রেজিস্ট্যান্স কম, এরপরে যত গ্রেডিয়েন্ট কমতেছে মানে রেজিস্ট্যান্স বাড়তেছে, এমন টাইপের ব্যাপার, যে আমরা আইভি ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে পড়ছিলাম। এখন বলতেছে describe how the resistance of the lamp changes as the voltage is increased। তো কি হয়, you should use data from the graph। so কি বলবো, প্রথমে আমরা এই যে ট্যানজেন্ট কয়টা ড্র করি, সো এখানের মধ্যে একটা ট্যানজেন্ট ড্র করলাম। তো প্রথমে কি স্টিফনেসটা বেশি, আর গ্রেডিয়েন্ট কি দেয় 1 বাই রেজিস্ট্যান্স। তো তার মানে প্রথমে স্টিফনেস বেশি মানে কি রেজিস্ট্যান্স কি হবে, তাতে কম হবে নাকি? Yes, sir. এরপরে এই জায়গায় যদি আমরা একটা ট্যানজেন্ট ড্র করি, তো তখন কি ট্যানজেন্টের স্টিফনেস কমে গেল, তো ট্যানজেন্টের স্টিফনেস কমে গেছে মানে রেজিস্ট্যান্সের ভ্যালু কি হয়ে গেছে, বেড়ে গেছে। এরপরে আমরা আরো পরে ট্যানজেন্ট নিলে পরে কি হয়, এখানে স্টিফনেস আরো কম, মানে এখানে রেজিস্ট্যান্স কি হইতেছে, আরো বাড়তেছে। তো 24 B1
24 B1. One correctly read pair of values from the graph. One correct value for the resistance calculated, a second value for the resistance calculated, then আমরা কি বলবো রেজিস্ট্যান্স বাড়তেছে যত ভোল্টেজ বাড়ে। তো তাহলে এই যে আমরা ট্যানজেন্ট গুলো ড্র করছি না, তো ট্যানজেন্টের থেকে আমরা কি গ্রেডিয়েন্ট বের করার প্রসেস জানি? Yes, sir. তো তাহলে ট্যানজেন্ট থেকে কি করব গ্রেডিয়েন্টের ভ্যালু বের করব, দেন গ্রেডিয়েন্টের ভ্যালু থেকে রেজিস্ট্যান্স পাবো। বুঝতে পারছো? Okay, তো sir. তাহলে এরকম দুইটা আলাদা আলাদা ট্যানজেন্ট থেকে দুইটা আলাদা আলাদা টাইমের জন্য রেজিস্ট্যান্স বের করবা, দেন বলবা কি যে ভোল্টেজ যত বাড়তেছে রেজিস্ট্যান্স তত বাড়তেছে। বুঝতে পারছো? Yes, এই যে sir. এখানের মধ্যে বলছে না যে ইউজ ভ্যালুস ফ্রম দা গ্রাফ, এই যে ইউজ ডেটা ফ্রম দা গ্রাফ, তো ডেটা ইউজ করতে বলছে মানে ভ্যালু ইউজ করতে বলছে। তো তাহলে দুইটা গ্রেডিয়েন্ট ড্র করে, যে দুইটা ট্যানজেন্ট ড্র করে তাদের গ্রেডিয়েন্ট নিবা, গ্রেডিয়েন্টের ভ্যালু থেকে রেজিস্ট্যান্স পাবা, এরপরে দেখবা যে ভোল্টেজ যত বাড়ে রেজিস্ট্যান্স তত বাড়ে। বুঝতে পারছো? Yes, sir. Question number 25. 25 এর একবার লাস্ট এর 25 এরকম লাস্টে এটা আমাদের ইয়ের সাথে অ্যাস্ট্রোফিজিক্সে বলবো। এখানে আমাদের টেম্পারেচারের সাথে কালারের রিলেশন কেমন, এটা রিলেটেড আমাদের একটু বড় লেভেলের পড়ালেখা আছে, যে ফোটনের সাথে রিলেটেড E is equal to HF এমন টাইপের একটা ফর্মুলা করব। এটা আমরা অ্যাস্ট্রোফিজিক্সে পাবো। বুঝছো? এটা একদম রিসেন্ট নতুন সিলেবাসে অ্যাড হয়েছে, তো অ্যাস্ট্রোফিজিক্স এখনো পড়া হয় নাই। ওকে, ওকে স্যার। চ্যাপ্টার 8 এ কি আর কারো কোনো কোশ্চেনে প্রবলেম আছে? চ্যাপ্টার 8 চ্যাপ্টার 8 এ কারো কোনো কোশ্চেনে প্রবলেম থাকলে বলতে পারো, যদি না থাকে দেন আমাদের চ্যাপ্টার 8 এখানে শেষ। হ্যাঁ বলো না স্যার। 24 নাম্বারের কত? এখানে তোমাকে বলছে কি, দেখো তুমি কি করবা, ট্যানজেন্ট ড্র করতে পারো। এখানে তুমি গ্রাফের দুইটা জায়গায় ট্যানজেন্ট নাও, এই জায়গাটা একটা ট্যানজেন্ট নিলাম, ঠিক আছে? এই জায়গাটা একটা ট্যানজেন্ট নিলাম। তো এখন এই ট্যানজেন্টের গ্রেডিয়েন্ট বের করতে পারবা না? না যায়। যেখানের মধ্যে দেখো এখানে ভ্যালু কত, এটা হলো 5 ভোল্ট আর 800 মিলি অ্যাম্পিয়ার, আর এটা কত 00। তো এই দুইটা ইউজ করে তুমি কি গ্রেডিয়েন্ট বের করতে পারবা এই ট্যানজেন্টের? তো এখন এই গ্রেডিয়েন্টের থেকে তুমি কি পাবা, তো তোমার গ্রেডিয়েন্ট ইজ ইকুয়াল টু 800 মিলি অ্যাম্পিয়ার মাইনাস 0। তো এখন মিলি অ্যাম্পিয়ার ডিভাইডেড, মিলি অ্যাম্পিয়ারকে অ্যাম্পিয়ারে নেওয়ার জন্য কি করতে হবে, 1000 দিয়ে ডিভাইড দিলাম, আর ভোল্টেজ 5 মাইনাস 0। তো এখন এখানে থেকে কি আসবে তোমার 0.8 ডিভাইডেড বাই 5 মানে কত 0.16 নাকি? গ্রেডিয়েন্ট হলো তোমার 0.16। তো তাহলে গ্রেডিয়েন্ট ইজ ইকুয়াল টু 1 বাই রেজিস্ট্যান্স না? তো তাহলে রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু কি হবে 1 বাই 0.16 নাকি? তো এখানে থেকে কি আসবে, একটা রেজিস্ট্যান্স আসবে, তাই তো?
সো এখানে থেকে একটা রেজিস্ট্যান্স বের করব, 1 মিনিট ওয়েট করো। ওকে, সো তাহলে যে জিনিসটা বলতেছিলাম যে গ্রেডিয়েন্টের থেকে কি পাবা, রেজিস্ট্যান্সের একটা ভ্যালু পাইলে, বুঝছো? তো এখন এই গ্রেডিয়েন্টের জন্য কোন ভোল্টেজের জন্য তুমি রেজিস্ট্যান্স পাইছো, 0 ভোল্টের সময় কত রেজিস্ট্যান্স ওইটা পাইছো। এখন আরেকটা জায়গা ট্যানজেন্ট নাও, এরকম আরেকটা জায়গা ট্যানজেন্ট নিয়ে এটার জন্য আরেকবার গ্রেডিয়েন্ট বের করতে পারবা না? হ্যাঁ, তুমি এখানে ডিরেক্টলি ডায়াগ্রামের মধ্যে তাসিন, ডায়াগ্রামের মধ্যে যে ট্যানজেন্ট গুলি ড্র করলাম, এই ট্যানজেন্ট গুলি ড্র করে তুমি গ্রেডিয়েন্ট গুলি বের করবে আলাদা আলাদা করে। যে ভোল্টেজ যখন 0 ভোল্ট তখন রেজিস্ট্যান্স হলো এত, দেন ভোল্টেজ যখন এরকম মনে করো 5 ভোল্ট তখন রেজিস্ট্যান্স কত, এই দুইটা বের করলাম। তো তাহলে এই দুইটা ভোল্টেজের জন্য তুমি রেজিস্ট্যান্স পাইতেছো। দেখলা যে 0 ভোল্টের সময় রেজিস্ট্যান্স কম, 5 ভোল্টের সময় রেজিস্ট্যান্স বেশি। তো তখন তুমি বুঝে গেলা কি, যে ভোল্টেজ বাড়লে রেজিস্ট্যান্স কি হচ্ছে, বাড়তেছে। বুঝতে পারলা? স্যার মানে ম্যাথ করে দেখালেই হবে? হ্যাঁ হ্যাঁ, ম্যাথ করে দেখাই দিবা, ওই জিনিসটাই বলছে। 4 মার্ক দিছে তো, তো এটার জন্য ক্যালকুলেশন লাগবে। নাচার কি এখন ক্লিয়ার হয়েছে? 24 হয়েছে। তো চ্যাপ্টার 8 নিয়ে কি কারো আর কোনো কনফিউশন আছে? নো স্যার। চ্যাপ্টার 8 নিয়ে যদি কারো কোনো কনফিউশন না থাকে, আজকের ক্লাসটা আমার এখানে শেষ করা লাগবে, ঠিক আছে? আমরা চ্যাপ্টার 9টা নেক্সট ক্লাসে, যে স্যাটারডেতে কালকে, আমরা চ্যাপ্টার 9 এর কোশ্চেন গুলি সলভ করে ফেলবো। ওকে স্যার হ্যাঁ বলো। স্যার আপডেটেড ভার্সন তো দেন নাই মার্ক স্কিমের। কোন আপডেটেড ভার্সন দেই নাই চ্যাপ্টার 9 এর? यस স্যার। চ্যাপ্টার 9 এ কত পর্যন্ত? 18 টোটাল কোশ্চেন 20। ঠিক আছে, বাকি দুইটা দিয়ে দিব আজকে। কালকে ক্লাস টাইমে ক্লাস 6টা বাজে আমরা ক্লাস করি না আচ্ছা, তো ক্লাস টাইমে এই চ্যাপ্টার 9 এরটা দেখাই। ওকে ঠিক আছে, তো আজকের ক্লাস আমরা এখন এখানে শেষ করে চ্যাপ্টার 9 এর আমরা কোশ্চেন নাম্বার 19 আর 20 এর आंसर গুলো দিয়ে দিচ্ছি। ওকে, আল্লাহ হাফেজ। ওকে, সো তাহলে এই লেন্থের সাথে রেজিস্ট্যান্স কিভাবে চেঞ্জ হয়, এই কোশ্চেনটা আমরা চ্যাপ্টার 8 এ করছি। কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 3 তে কি কারো কোনো প্রবলেম আছে? 3C, ওকে, তো তাহলে 3C তে দেখি কি প্রবলেম। 3C তে আমাদেরকে এরকম একটা গ্রাফ দিয়ে দিচ্ছে, দুইটা গ্রাফ আর কি, একটা কম্পোনেন্ট A এর জন্য, একটা কম্পোনেন্ট B এর জন্য। তো গ্রাফ দুইটা দেখে আমাদেরকে কম্পেয়ার করতে হবে, তাই না? যে কম্পেয়ার দ্য রেজাল্টস ফর কম্পোনেন্ট A এন্ড কম্পোনেন্ট B। সো লেটস সি, তো এটা পোর্ট্রেট মোডে নিয়ে নেই, তো তাহলে জন্য একবারে দুইটা গ্রাফ আমরা দেখতে পারি। ওকে, সো এখানের জন্য সবাই একটু খেয়াল করো। তো আমাদের কাছে কি আছে, দুইটা কম্পোনেন্ট আছে, আর দুইটা কম্পোনেন্টের কি গ্রাফ দেওয়া দেখো তো তাসিন, রেজিস্ট্যান্স ভার্সেস টেম্পারেচার গ্রাফ নাকি? তো এখন এখানের মধ্যে দেখো যে কম্পোনেন্ট এর জন্য হোয়াট ইজ হ্যাপেনিং, টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স কি হচ্ছে, বাড়তেছে নাকি কমতেছে? কমতেছে। কমতেছে। তো তাহলে কম্পোনেন্ট এর জন্য একটা কথা কি বলতে পারবা কম্পারিজনে, যে টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স কমে যায়। আর কম্পোনেন্ট বি এর জন্য কি হবে, টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স বেড়ে যাবে নাকি? বেড়ে যায়। তো তাহলে এটা গেল আমাদের একটা পয়েন্ট। ওকে, একটা কম্পারিজন আমরা বললাম। এরপর দেখো আরো কতগুলি কম্পারিজন আছে। কেমন জিনিস, যে আমাদের ইয়ের সময় কি বলে, দোনোটাই কিন্তু আমাদের লিনিয়ার, কি মানে নন লিনিয়ার গ্রাফ নাকি? দোনোটাই আমাদের কার্ভ না? তো তাহলে কার্ভ মানে কি, নন লিনিয়ার আর কি, বুঝতে পারছো? তো তাহলে দুইটা গ্রাফে কি, দুইটা গ্রাফই হলো আমাদের নন লিনিয়ার। তো এটা আরেকটা পয়েন্ট হইতে পারে। দেন আরেকটা ব্যাপার দেখো, এই যে আমাদের কম্পোনেন্ট বি এর জন্য খেয়াল করো, কম্পোনেন্ট বি এর জন্য 0 ডিগ্রিতে যত
রেজিস্ট্যান্স 10 ডিগ্রিতেও তত, 20 তেও তত, 30 তেও তত, 40 তেও তত, 50 তেও তত। তো তার মানে কি 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত টেম্পারেচার 0 থেকে 50 পর্যন্ত কি টেম্পারেচার বাড়তেছে ঠিকই, কিন্তু রেজিস্ট্যান্সটা কি কনস্ট্যান্ট না? তাসিন বুঝতে পারলা Yes, কি sir. বললাম? যে এখানের মধ্যে দেখো টেম্পারেচার তুমি যতই বাড়াও না কেন রেজিস্ট্যান্সের মধ্যে চেঞ্জ আসতেছে না। সো তার মানে কি আপ টু 50 ডিগ্রি সেলসিয়াস দ্যাট রেজিস্ট্যান্স ইজ কনস্ট্যান্ট ফর হুইচ কম্পোনেন্ট? ফর কম্পোনেন্ট বি। এরপরে কি করা শুরু করছে? এরপরে টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স বাড়া শুরু করছে। তো তাহলে এমন একটা কথা বলতে পারি যে 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কি থাকবে? 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রেজিস্ট্যান্সটা কনস্ট্যান্ট থাকবে, এমন একটা কথা বলতে পারি। এরপরে আমরা যদি আরো কয়টা কম্পারিজন করি, দেখো তো 80 ডিগ্রি সেলসিয়াসে, দেখো 80 ডিগ্রি সেলসিয়াসে দেখছো the resistance is what 5000 ওহম। কম্পোনেন্ট বি এর জন্য দেখো 80 ডিগ্রি সেলসিয়াসে রেজিস্ট্যান্সটা কত? সরি, 80 ডিগ্রি সেলসিয়াসে রেজিস্ট্যান্সটা কত? 5000 ওহম। তো তাহলে কি এই দুইটা জিনিসও মিলে গেল নাকি? Yes, sir. সো তাহলে এরকম কম্পারিজন গুলোর মধ্যে আমরা এমন পয়েন্টস গুলি দিতে পারি। ওয়ালাইকুম আসসালাম আবিদ। সো তাহলে আমরা যদি একটু অ্যানসারটা দেখি এক্সপ্লেনেশনে, তো তাহলে পরে বুঝতে পারবো। লেটস সি এটা কত, চ্যাপ্টার 9 এর কোশ্চেন নাম্বার 3। তো তাহলে অ্যাবাউট এ কি হয়? রেজিস্ট্যান্স অফ এ ডিক্রিজেস উইথ টেম্পারেচার, মানে টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স কমে যায়। আর বি এর জন্য রেজিস্ট্যান্স অফ কম্পোনেন্ট বি ইনক্রিজেস উইথ টেম্পারেচার। তো তাহলে এখানের মধ্যে আমরা 2 মার্কস পেয়ে গেছি অলরেডি। দেন কি হচ্ছে, দুইটাই আমাদের কি নন লিনিয়ার, যে দুইটাই আমাদের কার্ভ। সো তার মানে কি তারা হলো নন লিনিয়ার, মানে স্ট্রেট লাইন গ্রাফ না আর কি বেসিক্যালি। ওকে, দেন আমরা এখানের মধ্যে আরেকটা কথা কি বলছিলাম যে দোনোটারই কি 80 ডিগ্রি সেলসিয়াসে সেম রেজিস্ট্যান্স। এরপরে কম্পোনেন্ট বি এর জন্য বলছিলাম কি যে 50 ডিগ্রি সেলসিয়াসের কম টেম্পারেচারের সময় কি হয়? বিলো 50 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দ্য রেজিস্ট্যান্স ইজ কনস্ট্যান্ট কম্পোনেন্ট বি এর জন্য। তো দেখো তো আমাদের 5টা পয়েন্ট হয়ে গেছে না তাসিন? Yes, sir. তো তাহলে এই যে এনি 5 অফ দিস, তো তাহলে 1 2 3 4 5, তো এই 5টা পয়েন্ট লিখলে আমরা 5 মার্কস পেয়ে যাব। এখানে আরো অনেকগুলি পয়েন্ট আছে, তুমি এগুলোর মধ্যেও দেখতে পারো যে কি বলতেছে। সরি, ফর এ লার্জেস্ট স্লোপ, মানে কি স্লোপের স্টিপনেস অনেক বেশি থাকবে কখন? লোয়ার টেম্পারেচারে। যে টেম্পারেচার যখন কম তখন কি গ্রেডিয়েন্টের স্টিপনেসটা বেশি। টেম্পারেচার যত বাড়তেছে আস্তে আস্তে কি হয়ে গেছে? শ্যালো হয়ে গেছে। বুঝতে পারছো? তো এরকম একটা পয়েন্ট লিখতে পারো। এরপরে কম্পোনেন্ট এটা কি? কম্পোনেন্ট এটা হলো একটা থার্মিস্টর, যেটা কি টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স কমে যায়। বুঝতে পারছো? তো এই কম্পোনেন্টের নামটা এরকম ভাবে লিখছে। দেন কম্পোনেন্ট বি এর জন্য আবার কি হায়ার টেম্পারেচার হলো স্টিফনেস বেশি। কেমন? এটা দেখো লোয়ার টেম্পারেচারে তো জিরো গ্রেডিয়েন্ট, সরি ওই যে জিরো গ্রেডিয়েন্ট প্রথমে, এন্ড টেম্পারেচার যখন বাড়ছে তখন স্টিফনেস অনেক বেড়ে গেছে। তো এই জিনিসগুলো লিখতে পারো। সরি, তো এগুলো অনেক টাইপের কম্পারিজন করা যায়। দেন মোর রেজাল্টস ফর বি, ফিউয়ার রেজাল্টস ফর এ, এটা তারা এই সব গুনছে। এ থেকে দেখো কয়টা ডেটা পয়েন্ট, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। এতে কয়টা ডেটা কালেক্ট করছে? 6টা ডেটা কালেক্ট করছে। বি তে কয়টা ডেটা কালেক্ট করছে দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11। তো তাহলে কি বি তে ডেটা পয়েন্টের অ্যামাউন্ট কি বেশি। বুঝতে পারছো? তো এইটাকেও তারা পয়েন্ট হিসেবে ধরছে। দেন রেঞ্জ অফ টেম্পারেচার দোনোটার জন্য সিমিলার, যে ওরকম আমাদের কত 0 থেকে 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তো তাহলে এই জিনিসটা আবার সেম আছে। তো এরকম যে ওই 10টা পয়েন্টের মধ্যে যে কোনো 5টা পয়েন্ট তুমি নিজের মতো সুন্দর করে সাজায় লিখতে পারলেই ফুল মার্কস পেয়ে যাবা। বুঝতে পারছো তাসিন? Yes, sir. ওকে,
তো তাহলে এই জিনিসটা ছিল আমাদের কোয়েশ্চেন নাম্বার 3। কোয়েশ্চেন নাম্বার 4 কি আগে করছিলাম? কোয়েশ্চেন নাম্বার 4 এ কারো প্রবলেম আছে? Question number 5. Question number 6. Question number 7. Question number 7. Last question. 7 and last chapter. They describe what else Yes. the student should do to find an accurate value for the resistance of the piece of wire at a constant temperature. তো তাহলে স্টুডেন্টটা কি করতেছিল? ওই যে আমরা যে ওহমস ল এক্সপেরিমেন্টের এক্সপ্লেনেশন দিয়েছিলাম ওই কাজটা বেসিক্যালি। তো সে প্রথমে ভুলে অ্যামিটার ভোল্টমিটার উল্টায় ফেলছিল। তো ওই জিনিসটা ঠিক করা লাগবে। ওইটা হলো একটা কাজ, ঠিক আছে, ভালো কথা, ওই কাজটা তো করবে। দেন এই যে এখানে সেলটা কি রাখছিল, উল্টায় রাখছিল, তো এইসব ঠিক করবে। তো এগুলা ঠিক ঠিক করছো তুমি। এ পার্টে এগুলা এরর গুলা নিয়ে কথা বলছো, দেন এগুলা ঠিকঠাক করছো, ঠিক আছে, দ্যাটস ভেরি গুড। তো এখন এখানের মধ্যে কাজগুলা কি, এরপরেও তার কি কি কাজ করা লাগবে ইন অর্ডার টু গেট অ্যাকিউরেট রিডিংস অর অ্যাকিউরেট ভ্যালু পাওয়ার জন্য তার কি কাজ করা লাগবে। সো এখন ফার্স্ট অফ অল টেম্পারেচারটাকে কনস্ট্যান্ট রাখার জন্য কি করতে হবে বলতো? স্যার ওয়্যার টেকনিক রাখতে হবে। সো ওয়্যারের টেম্পারেচারটাকে ফিক্স রাখা লাগবে। সো ওয়্যারের টেম্পারেচারটা ফিক্স আছে নাকি না এটা তুমি টেস্ট করবা কিভাবে? থার্মোমিটার ইউজ করে নাকি? Yes. তো তাহলে এখানের মধ্যে আমাদের কাজগুলো কি? কোশ্চেন নাম্বার 7 না? কোশ্চেন নাম্বার 7 এর একটা হলো কি, টেম্পারেচারটাকে তো কনস্ট্যান্ট রাখা লাগবে। তো টেম্পারেচারটা কনস্ট্যান্ট আছে নাকি না দেখে তো আর টেম্পারেচার বোঝা যায় না। তো এর জন্য কি লাগবে, টেম্পারেচারটাকে মাপতে হবে। তো তাহলে এই যে ইনস্ট্রুমেন্ট টু মেজার দ্য টেম্পারেচার, তো ফার্স্ট অফ অল কি করব, থার্মোমিটার ইউজ করব টু মেজার দ্য টেম্পারেচার। দেন আমরা একটা প্রসেস বলবো যে কিভাবে টেম্পারেচারটাকে কনস্ট্যান্ট রাখা যায়। কি বলছিলাম আমাদের সবচেয়ে ইজি প্রসেস কোনটা? রিডিং নিতে সময় সার্কিটটাকে কানেক্ট করব, রিডিংটা নিব এমিটার থেকে ভোল্টমিটার থেকে, দেন আবার কি করব, ওয়্যারটাকে ডিসকানেক্ট করে ফেলবো, নাকি ফাহিম? Yes, sir. সো তাহলে সুইচ অফ করে দিলে বা ওয়্যারটাকে ডিসকানেক্ট করে দিলে তখন কি হবে, ওয়্যারটা আবার ঠান্ডা হওয়ার একটা টাইম পাবে। তো তাহলে ওয়্যারটাকে ঠান্ডা হইতে দিলাম, দেন আবার কানেক্ট করলাম, নতুন রিডিং নিলাম, দেন আবার ডিসকানেক্ট করলাম, ঠান্ডা হওয়ার টাইম দিলাম, দেন আবার কানেক্ট করলাম, রিডিং নিলাম, এরপর আবার ডিসকানেক্ট করে দেবো, তাহলে যেন কি হইতে পারে, ঠান্ডা হইতে পারে। সো তাহলে এই যে এটা মিনস টু মেইনটেইন কনস্ট্যান্ট টেম্পারেচার। কিভাবে? সুইচ অফ এন্ড অ্যালাউ দ্য ওয়্যার টু কুল। বুঝতে পারছো? সো এই হলো আমাদের প্রসেসটা, যেটা বলছিলাম যে সুইচ অন এন্ড অফ করতে থাকবো। দেন কি হবে, টেম্পারেচার যদি ফিক্স আসলেই থাকে, ঠিক আছে ফাহিম, টেম্পারেচার যদি আসলেই ফিক্স থাকে, সো তাহলে দেখো তো আমাদের V is directly proportional to I, এইটাই তো আমাদের ওহমস ল বলে নাকি, যে কারেন্ট থ্রু আ কন্ডাক্টর ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য পটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাইড বিটুইন দ্য টু এন্ডস। সো তাহলে রেজিস্ট্যান্সটা যদি কনস্ট্যান্ট থাকে, তো তার মানে কি ভোল্টেজ আর কারেন্ট ডিরেক্টলি প্রপোর্শনাল হবে। হোয়াট ডাজ দ্যাট মিন? যে তাদের গ্রাফ একটা অরিজিন দিয়ে পাস করা কি আসবে, স্ট্রেট লাইন আসবে, রাইট? তো তাহলে এই যে ইউজ অফ V ইকুয়াল টু IR, দেন কি আমাদের অলওয়েজ এক্সপেরিমেন্টে ঠিক করার জন্য অলওয়েজ একটা প্রসেস কি, রিপিট এন্ড এভারেজ। দেন এই যে লিনিয়ার পার্ট অফ দা গ্রাফ, যে স্ট্রেট পার্ট অফ দা গ্রাফ নিয়ে কি করব, গ্রেডিয়েন্টের থেকে আমরা রেজিস্ট্যান্স বের করতে পারবো, দেন দেখবো যে ওয়্যারের রেজিস্ট্যান্সটা কত। বুঝতে পারছো? কোশ্চেন নাম্বার 8 তো মনে হয় আমরা আগে করছি না? কোশ্চেন নাম্বার 9,
question number 10. স্যার 9B টা একটু বুঝাই দিবেন? 9 এর B, 9 এর B তে কি বলছে এখানে? The student increases the temperature of the thermistor and records the current and temperature reading. আচ্ছা, তো তাহলে টেম্পারেচারের সাথে কারেন্ট কিভাবে চেঞ্জ হচ্ছে ওই জিনিসটা দেখাচ্ছে। সো তাহলে বলতেছে কি the graph shows the results. তো তাহলে এই রেজাল্টটা দেখতেছে যে টেম্পারেচার 0 এর সময় কারেন্ট হলো এত, টেম্পারেচার যত বাড়তেছে কারেন্ট আস্তে আস্তে বাড়তেছে। তো এরকম হলো অবস্থাটা। তো এখন বলতেছে the student plans to use his circuit to make an electronic thermometer. তো তাহলে সে এরকম সার্কিটটা ইউজ করে কি করবে, একটা থার্মোমিটার বানাবে। কেমন টাইপের ব্যাপার? He notices that both the scales on the graph go up to 100. এখানে সে একটা স্টুপিড কাজ করতেছে, বুঝছো? সে দেখতেছে কি, সে বলতেছে যে টেম্পারেচার যখন 100 কারেন্ট তখন 100। তো তার মানে কি আমার কোনো থার্মোমিটারের দরকার নাই, আমি এমিটারের রিডিং দেখবো, এমিটারের রিডিং যত টেম্পারেচার তত। এমন টাইপের হলো স্টুডেন্টের একটা কনক্লুশন করবে সে। যে এখানের মধ্যে দেখো কি বলতেছে, he thinks that the current reading measured in milliampere gives the direct indication of the temperature measured in degree Celsius. তো তাহলে সে কি করছে, he labels the emitter scale temperature in degree Celsius, কিন্তু এখানে সে কি অনেক বড় একটা ভুল করে ফেলছে। কেমন বড় একটা ভুল খেয়াল করো। ইয়েস, এটা কি হয়েছে কোইনসিডেন্টালি, ওকে, কোইনসিডেন্টালি আমাদের জাস্ট কি হয়ে গেছে 100 ডিগ্রি সেলসিয়াস এর জন্য মিলে গেছে ভ্যালুটা, যে টেম্পারেচার যখন 100 ডিগ্রি সেলসিয়াস তখন কারেন্টের ভ্যালু হলো 100 মিলি অ্যাম্পিয়ার। কিন্তু টেম্পারেচার যখন 0 কারেন্ট কি তখন 0? শ্রাবণ, নো স্যার। টেম্পারেচার যখন 0 কারেন্ট তো তখন 0 না। সো তাহলে এখানেই তো অলরেডি একটা ভুল। দেন তার বলার মানে কি, তার এটা বলার মানে হলো সে ভাবতেছে যে টেম্পারেচার আর কারেন্ট হলো একদম ডিরেক্টলি প্রপোর্শনাল, যে টেম্পারেচার যত রেটে বাড়বে কারেন্ট তত রেটে বাড়বে। কিন্তু এটাও তো ট্রু না। গ্রাফটা কি, গ্রাফটা না অরিজিন দিয়ে পাস করছে, না গ্রাফটা একটা স্ট্রেট লাইন। তো দুইটা জায়গাতেই কি ভুল আছে। তো তাহলে এখানে 9 এর বি তে দেখো কি কি বলতেছে, any three of these of the ideas। কেমন কেমন জিনিস? একটা হলো yes it works when temperature are high, যে হায়ার টেম্পারেচারের দিকে স্টুডেন্টের সাজেশনটা তাও মানা যায়, যে হায়ার টেম্পারেচারের দিকে গ্রাফটা তাও কি হইতেছে 80 ডিগ্রি সেলসিয়াস এর জন্য কাছাকাছি আসে, যদিও মিলে না। টেম্পারেচার যখন 80 কারেন্টের রিডিং তখন কত 78, এমন টাইপের কিছু। দেন টেম্পারেচার যখন বড়র দিকে তখন তাও একটু কাছাকাছি আসে, পুরোপুরি মিলে না, জাস্ট কোইনসিডেন্টালি একটা ভ্যালুতে মিলে গেছে। কত ভ্যালুতে? 100 ডিগ্রি সেলসিয়াসের টা। এরপর কি বলতে পারো, নো ইটস নট ওকে when temperatures are lower because current does not match the temperature। তো এটা হলো একটা পয়েন্ট। দেন it is only correct at 10 and 100 ডিগ্রি সেলসিয়াস। তো 10 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে, এই যে 10 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে কারেন্ট হলো 10, 100 ডিগ্রি সেলসিয়াসে কারেন্ট হলো 100। জাস্ট এই দুইটা পয়েন্ট বাদে আর কোন পয়েন্ট নাই যেখানে কি হইতেছে এক্স্যাক্টলি টেম্পারেচার আর কারেন্টের ভ্যালু সেম আসতেছে। তো তাহলে এখানের জন্য কি বলবো, যে এই দুইটা আমাদের কি ঝড়ে বক মরে অন টাইপের ব্যাপার, যে আন্দাজি মিলে গেছে এই দুইটা পয়েন্টে এরকম। দেন প্র্যাকটিক্যালিটির ব্যাপারটা কেমন, যে আমাদের টেম্পারেচার তো নেগেটিভও হইতে পারে নাকি, কিন্তু টেম্পারেচার নেগেটিভ হওয়া মানে কি কারেন্ট কি তখন উল্টা দিকে ফ্লো করা শুরু করবে? কারেন্ট কি তখন নেগেটিভ হইতে পারবে? ওইটা তো পারবে না। তো তাহলে এই যে এখানের মধ্যে কাজটা কি, the current cannot be negative when temperature is negative, তাই না? এরপরে কি তোমার, আমরা এই কথাটা তো অলরেডি বলছি যে লাইনটা কি স্ট্রেট লাইন না, লাইনটা কি একটা কার্ভ। তো তার মানে কারেন্ট ইজ নট ডিরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার। এরপরে আরেকটা কি বলছিলাম, যে টেম্পারেচার যখন 0 কারেন্ট তখন 0 না। তো তার মানে কি লাইনটা কি করতেছে না জান্নাতুন, এটা কি করতেছে না অরিজিন দিয়ে পাস করতেছে না। বুঝতে পারছো? Yes, ভাইয়া। তো তাহলে এইখানের মধ্যে কাজগুলা কি, একটা হলো লোয়ার টেম্পারেচারের জন্য তো মিলেই না,
কেন কারেন্ট কি হইতে পারবে না, নেগেটিভ হইতে পারবে না। লাইনটা হলো একটা কার্ভ, তো তার মানে কি ডিরেক্টলি প্রপোর্শনাল না, এমন টাইপের ব্যাপার। আর অরিজিন দিয়ে পাস করতেছে না, এর মানে কি কারেন্ট যখন কি বলে টেম্পারেচার যখন জিরো, কারেন্ট তখন জিরো হচ্ছে না। তো তার মানে কি ভ্যালুগুলা অলওয়েজ যে মিলবে এমন আমাদের কোনো গ্যারান্টি নাই। তো তার মানে স্টুডেন্টের যেই ক্লেম বা স্টুডেন্টটা যেই কাজ করছে, যে বলতেছে কারেন্টের রিডিং আর টেম্পারেচারের রিডিং সেম, এটা আসলে ভুল। বুঝতে পারছো? ইয়েস স্যার। ওকে, তাহলে এই জিনিসটা ছিল আমাদের কোশ্চেন নাম্বার কত, 9। এরপরে কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10 তো মনে হয় আমরা আগে করছি, যে এই ল্যাম্পের প্যারালালে আরেকটা ল্যাম্প, এটা কোশ্চেন নাম্বার 11। কত লিখছো এটা? 11:1। ওকে, 11B1 এটা, যে কেন সে থার্মিস্টরটাকে বিকার অফ ওয়াটারের মধ্যে রাখছে। এই কোশ্চেন। তো এখন এখানে মধ্যে দেখো যে তোমার থার্মিস্টরটাকে, এটা একটা ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট না, তো এটাকে যদি তুমি ডিরেক্টলি আগুনের মধ্যে ছেড়ে দাও, ঠিক আছে, ডিরেক্টলি যদি তুমি একটা ফায়ারের মধ্যে ছেড়ে দাও, তো তখন কি হবে, ইলেকট্রিক্যাল কম্পোনেন্টটা পুড়ে যাবে না, ড্যামেজ হয়ে যাবে না? এর জন্য ইয়েস তার টেম্পারেচার আমরা চেঞ্জ করব, কিন্তু তাকে ডিরেক্টলি তো হিট দেওয়া যাবে না, তাকে ডিরেক্টলি তো আগুনের মধ্যে ছেড়ে দেওয়া যাবে না। এর জন্য তাকে কি করতে হবে, ইনডিরেক্ট একটা ওয়েতে তাকে গরম করা লাগবে। সো এর জন্য কি করতেছি, এই ট্রাইপডের উপরে আমরা বিকারটা রাখছি, দেন বিকারের মধ্যে পানি রাখছি, পানির ভিতরে কি দিছি, থার্মিস্টরটা দিছি। সো তাহলে কি হবে, যখন নাকি আমরা ওই বানসেন বার্নারটাকে অন করব, তো তখন কি হবে, বানসেন বার্নারের হিটটা ডিরেক্টলি থার্মিস্টরের কাছে যাবে না, কার কাছে যাবে, বিকারের কাছে যাবে। বিকারের থ্রুতে কে গরম হবে, পানিটা গরম হবে, দেন পানির থেকে কে হিটটা পাবে, থার্মিস্টরটা হিটটা পাবে। সো তাহলে ওই থার্মিস্টরটা যেন কি না হয়ে যায়, যেন ড্যামেজ না হয়ে যায়। তো এর জন্য এই যে এটা কি করতেছে, গ্র্যাজুয়াল একটা হিটিং দিচ্ছে, দেন প্রোটেক্টস দা থার্মিস্টর ফ্রম ডিরেক্ট হিটিং। সো তাহলে কি হইতেছে না, ড্যামেজ হওয়ার চান্সটা থাকতেছে না। এইখানের মধ্যে একটা টার্ম খেয়াল করো, ওয়াটার বাথ। এই ওয়াটার বাথ জিনিসটা খুবই সুন্দর একটা প্রসেস, যেটা কি করে, যে তোমার ওই ইনডিরেক্ট হিটিং এর মেইন ওয়েটা, যে পানির মধ্যে তুমি কোনো একটা কিছু রেখে দিলে, দেন পানিকে ঠান্ডা করলে বা পানিকে গরম করলে, তখন কি হবে, গ্র্যাজুয়াল একটা টেম্পারেচারের চেঞ্জ আসবে। বুঝছো? তো তাহলে এই জিনিসটাকে বলা হয় কি, ওয়াটার বাথ, যেটা কি পানির মধ্যে তুমি কোনো একটা কিছু প্লেস করতেছো, তাহলে যেন তার টেম্পারেচারটাকে তুমি কি করতে পারো, কনস্ট্যান্ট রাখতে পারো বা গ্র্যাজুয়ালি চেঞ্জ করতে পারো। বুঝতে পারছো? এটা মেইনলি কাজটা হলো যে থার্মিস্টরটা যেন ডিরেক্টলি আগুনের মধ্যে হিটটা না পায়, ইনডিরেক্ট একটা ওয়েতে যেন আমরা তাকে হিট করতে পারি, এটাই হলো আমাদের মেইন কাজ। ওকে, Yes. এরপরে আমাদের কোশ্চেন নাম্বার 12। এটা তো করছি আগে। কোশ্চেন নাম্বার 13, এটা আমাদের মোটরের কাজ, এটা হলো আমাদের ম্যাগনেটিজম টপিকে। এটাও ম্যাগনেটিজম। এটা করা যায়, বি করা যায়। এটা আবার এনার্জি চ্যাপ্টার। বি আর সি তাও পারা যাবে, বি আর সি এগুলা জিনিস আমরা পারি। আচ্ছা, 13 এর
A2 আর 3, যে A2 আর 3 আমরা বললাম এটা ম্যাগনেটিজম টপিক, এটা এখন না গ্রাফে। ওকে, 14 নাম্বার আমরা করছি আগে, কালকেই করলাম, যে মানুষটা রাবারের সোল পরে আছে, তো তাহলে ফ্রিকশনের জন্য বডিতে টেম্পারেচার ওরকম গেইন করবে এমনটাই। এরপর কোশ্চেন নাম্বার 15, এর সি। ওকে, তো 15 এর সি এর এখানের মধ্যে দেখো নিদিতা কি বলতেছে, the diagram shows coffee granules passing through a funnel into a container। আচ্ছা, তো তাহলে এই ফানেল দিয়ে কি করতেছি, কফির ওই গ্র্যানিউল গুলি ছাড়তেছি, দেন ওগুলি কি ফানেলটা দিয়ে এরকম তার চ্যানেলটা দিয়ে কন্টেইনার ভিতরে পড়তেছে। এখন খেয়াল করো হোয়াট ইজ হ্যাপেনিং। As the granules pass through the funnel, they gain electrostatic charge and spread out as they fall। তো এখন বলতেছে explain in terms of charges why the granules spread out। তো এখন এখানের মধ্যে দেখো এই যে ন্যারো চ্যানেলটা দিয়ে যাচ্ছে না নিদিতা, তো এই ন্যারো চ্যানেলটা দিয়ে যাইতে সময় কি হবে, ফানেলের সাথে কফি গ্রেইন গুলার কলিশন হবে না, আর ফ্রিকশন হবে। তো এই ফ্রিকশনের জন্য কি হবে, ইলেকট্রন ট্রান্সফার হবে। সো তাহলে কফি গ্র্যানিউল গুলি একটা চার্জ গেইন করবে আর ফানেলটা ডিফারেন্ট আর একটা চার্জ গেইন করবে। তো এখন কফি গ্রেইন গুলা কি সবগুলার কি চার্জ হবে কি সিমিলার। তো এখন সিমিলার চার্জেস কি করে, অ্যাট্রাক্ট করে নাকি রিপেল করে, রিপেল করে। রিপেল করে। সো তাহলে ওরকম এটা দিয়ে পড়তে সময় কি হইতেছে, রিপালশনের জন্য তারা এরকম স্প্রেড আউট হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? ওই যে আমরা এটা একটা ইলেকট্রোস্ট্যাটিক পেইন্ট স্প্রেইং এর সময় পড়ছিলাম না, যে ওরকম স্প্রে করার পর স্প্রে যখন আমরা প্রেস করি তো তখন কি হয়, ওই নজলটা দিয়ে বের হইতে সময় পেইন্ট গুলা সবগুলা কি পাওয়া যায়, সেম টাইপের চার্জ পেয়ে যায় এমন। ওকে, তো এখন সেম টাইপের চার্জ থাকলে পরে তো তখন কি হবে, পেইন্ট ড্রপলেট গুলি একজন আরেকজনকে রিপেল করে কি করে, একটা ফাইন একটা স্প্রে ক্রিয়েট করে। তো এখানের মধ্যে সিমিলার টাইপের কাজ। বুঝতে পারছো নিদিতা? ইয়েস ভাইয়া। ওকে, এটা কত 15 এর সি না, এখানে মধ্যে গ্র্যানিউল গুলি রিপেল করে কেন, কারণ তাদের চার্জ গুলো হলো সিমিলার তাই। ওকে, কোশ্চেন নাম্বার 16 এর সি। ওকে, number 16 C. The girl grabs hold of a metal post and her hair falls back down। এটা কেন হইলো, এতক্ষণ তার চুলগুলা যে দাঁড়ায় ছিল, কেন দাঁড়ায় ছিল বলতো, এতক্ষণ তার চুলগুলি দাঁড়ায় ছিল বিকজ সে কি করতেছে, তার বডির মধ্যে চার্জ গুলি আটকায় আছে, তার বডি থেকে চার্জ গুলি কি করতে পারতেছে না সুজল, তার বডি থেকে চার্জ গুলি এসকেপ করতে পারতেছে না। বুঝতে পারতেছো কি বলতেছি? মেয়েটা কি পরে আছে এখানের মধ্যে খেয়াল করো, ফার্স্টে প্লাস্টিক একটা স্লাইড দিয়ে সে পিছলায় নামবে, তো প্লাস্টিক স্লাইডের সাথে সে কি করতেছে, as the girl slides down she becomes charged and her hair stands on end। so তখন এরকম চুলগুলি দাঁড়ায় যায়। ওকে, তো এখন the passage explains how the girl becomes charged। so তাহলে ওখানে ওই যে ইলেকট্রন ট্রান্সফারের ওইসব জিনিসগুলো লিখছো। so এখন এরপর বলছো কি, explain why the girl's hair stands on end। তো তখন কি বলছো, তখন বলছো যে হেয়ারের সবগুলি কি সেম টাইপের চার্জ, তো তাহলে সেম চার্জ কি করে, রিপেল করে, তো তখন এরকম দাঁড়ায় থাকে। এখন সে যখন নাকি একটা মেটাল পোস্ট টাচ করবে, তো তখন কি মেটাল পোস্টটা কি, এটা একটা কন্ডাক্টর না সুজল, একটা কন্ডাক্টরের টাচ করলে তো তখন কি হবে, মেটাল না চার্জ হবে না, সে তো নিজে অলরেডি চার্জ আছে। বুঝছো সুজল, সে নিজে অলরেডি চার্জ আছে, এর জন্য তার চুলগুলি দাঁড়ায় আছে। এখন তার চার্জগুলি কি করতে পারতেছিল না, এসকেপ করার কোনো রাস্তা পাইতেছিল না। তো এখন মেয়েটা যখন নাকি মেটাল পোস্টটাকে টাচ করবে, তো তখন কি হবে, মেয়েটার বডি থেকে ওই ইয়ের থ্রুতে কি বলে
মেটাল পোস্টের থ্রুতে চার্জগুলি কি হয়ে যাবে, ডিসচার্জ হয়ে যাবে বা এসকেপ করে চলে যাবে। বুঝতে পারছো? এক্স্যাক্টলি মেটালটা নিয়ে নিবে আর কি। তো মেটালের থ্রুতে আর্থিং হয়ে যাবে, যে মেটালটা চার্জগুলিকে ডিসচার্জ হওয়ার একটা রাস্তা বানায় দিবে। বুঝতে পারছো? তো তাহলে ওইটার জন্য কি মেয়েটা ডিসচার্জ হয়ে গেল, তো তাহলে মেয়েটার চুলে আর কি আছে, কোনো চার্জ বাকি থাকবে? মেয়েটার চুলে আর কোনো চার্জ থাকবে না। তো এর জন্য মেয়েটার চুলগুলো তখন নেমে যাবে। ভালো জোরে লাগছিল বলতে? ব্যথা লাগছে অনেক আঙ্গুলে। আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, ওখানে মেয়েটার বডির থ্রুতে তো চার্জ পাস করবে, তো তার মানে বডির থ্রুতে একটা কারেন্ট যাবে ছোট অ্যামাউন্ট। বুঝছো ফাহিম? কত নম্বর যেন এটা দেখাইলাম আমরা? 16 এর সি না? এই যে মেটাল পোস্টটা কন্ডাক্ট করে, তো তাহলে কি চার্জ গুলা কি হয়ে যায়, আর্থিং হয়ে যায়। তো তাহলে তখন চুলগুলা ডিসচার্জ হয়ে যায়, তো এর জন্য চুলটা পড়ে যায়। দেন কোশ্চেন নাম্বার 17, এটা আমাদের প্রেসার ডিফারেন্সের কোশ্চেন। এই কোশ্চেনটা এখানে গেলাম। এই কোশ্চেনটা আমরা ডেনসিটি প্রেসার টপিকের মধ্যে করব, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 17। ডেনসিটি প্রেসার টপিকের মধ্যে কোশ্চেন নাম্বার 17টা করব। এরপরে কোশ্চেন নাম্বার 18, কোশ্চেন নাম্বার 19। আচ্ছা, 19 আর 20 তো তোমাদের কাছে অ্যান্সার গুলি নাই, তাই না? কোশ্চেন নাম্বার 19 এর বি, এটা আমাদের ম্যাগনেটিজম টপিকে, এটা পরে। নাইনটিনের এটা ইজি, এটা কি করে দিতে হবে? 19 এ পারছো? ইয়েস স্যার। ওকে, নাইনটিনের বি পার্ট, এটা আমরা ম্যাগনেটিজম টপিকের উপরে করব। কি আল্লাহ, লিডস একটা গোল দেওয়ার পর মেনুটা না দুইটা দিয়ে দিচ্ছে। ওকে, সো এরপরে কোশ্চেন নাম্বার 20 এর কত, 20 এর বি। এইটা না আমরা ওই দিন ক্লাসে বলছিলাম। এস ভাই, ওই যে কয়েকটা এটা আমরা কতগুলি ওরকম প্লাস্টিকের যে রড গুলি আছে, ওই ডিফারেন্ট ডিফারেন্ট ওরকম প্লাস্টিকের রড গুলো নিব, দেন ওই ক্লথের সাথে কি করব, রাব করব। দেন একটাকে রাব করায় দেন কি করব, তাকে সাসপেন্ড করে দিব, তাই না? এটাকে সাসপেন্ড করে দিব। তো মনে করো যে এটা হয়েছে নেগেটিভলি চার্জ। তো এখন আরেকটা প্লাস্টিক রড নিলাম, সেও যদি নেগেটিভ চার্জ হয়, আরেকটা প্লাস্টিক রড নিয়েছি, সে কি চার্জ হয়েছে আমরা জানি না। তো এখন এই প্লাস্টিক রডটাকে সাসপেন্ডেড প্লাস্টিক রড মানে কি? সাসপেন্ডেড মানে কোনটা ফাহিম? যেটাকে ঝুলায় রাখছি। তো তাহলে এই সাসপেন্ডেড প্লাস্টিক রডের কাছে নতুন যে রাফ করে আনা প্লাস্টিক রডটা নিয়ে আসলাম, যদি কি করে, সাসপেন্ডেড প্লাস্টিক রডটা যদি দূরে সরে যায়, তো তখন কি বুঝবো? এই দুইটা রডের চার্জ হলো সিমিলার, এর জন্য তারা কি করতেছে, রিপেল করতেছে। আর যদি কি করে, সাসপেন্ডেড রডটা নতুন ওই রডটার কাছে অ্যাট্রাক্টেড হয়, তো তখন আমরা কি বুঝবো, তাদের চার্জটা হলো অপোজিট, তো এর জন্য তারা কি করতেছে, অ্যাট্রাক্ট করতেছে। এই জিনিসটা তো আগে করানো হয়েছে। স্যার ডায়াগ্রাম কিভাবে দেখাই দিব? হ্যাঁ, ডায়াগ্রামটা এরকম টাইপের একটা ডায়াগ্রাম এঁকে, যে সাসপেন্ড করে রাখতে একটা রড, আর মাল্টিপল কতগুলি, যে তোমার কাছে ডিফারেন্ট কতগুলি প্লাস্টিক রড আছে না, তো তাহলে তুমি একটা একটা করে ক্লথের সাথে রাব করে এনে এনে টেস্ট করবা সাসপেন্ডেড রডের সাথে, যে অ্যাট্রাক্ট করে নাকি রিপেল করে। তো ওখানে থেকে তখন কি প্রুফ হয়ে যাবে, দেয়ার আর টু টাইপস অফ চার্জেস। ওকে স্যার।
স্যার রিপিট দ্য এক্সপেরিমেন্ট এটাও কি একটা পয়েন্ট হিসাবে দিব? না, এটা রিপিট এক্সপেরিমেন্টের কিছু না। ভাই এমন পয়েন্ট স্টেট করলে হবে না যে some will attract, some will repel, proving that Exactly. there are different types of charges. ওখানে আমাদের যে প্লাস্টিক রডগুলি আছে যদি চার্জগুলি সিমিলার হয় তো তাহলে রিপেল করবে, চার্জগুলি অপোজিট হলে অ্যাট্রাক্ট করবে। সো তাহলে কিছু কিছু রিপেল করবে, কিছু কিছু অ্যাট্রাক্ট করবে, ওইটাই। ওকে, সো তাহলে এইটা ছিল আমাদের চ্যাপ্টার 9 এর বুকলেটের কোয়েশ্চেনস। কারো কি কোনো কনফিউশন আছে আর ইলেকট্রিসিটি রিলেটেড কোনো কোয়েশ্চেনে? ওকে, কারো যদি ইলেকট্রিসিটি রিলেটেড কোনো কোয়েশ্চেনে প্রবলেম না থাকে দ্যাটস ভেরি গুড। তো তোমাদের মানডের ক্লাসে আমরা চ্যাপ্টার 17টা পড়বো। তো চ্যাপ্টার 17 এ তোমাদেরকে আমি লেকচার ভিডিওগুলো দিয়ে দিচ্ছি, ওটা মানডের ক্লাসের আগে দেখে রাখবা। আমরা মানডের ক্লাসে ওই টপিক গুলা নিয়ে ডিসকাস করবো আর কি। ওকে, সো 1 মিনিট ওয়েট করো, আগে মেসেঞ্জার গ্রুপে দিয়ে নে। ওকে, সো তাহলে তোমাদেরকে চ্যাপ্টার 17 এর লেকচার গুলি দিয়ে দিচ্ছি, ছোট ছোট লেকচার, 20 মিনিট 20 মিনিট করে। ওকে, হ্যাঁ ওইটা আজকে দিয়ে দিচ্ছে, এখনই দিয়ে দিচ্ছে তোমাদের চ্যান ব্যাচের গ্রুপে। তোমাদের চ্যানের যে মেসেঞ্জার গ্রুপ খোলা হয়েছে ওখানে আজকে থেকে রেডিও অ্যাক্টিভিটির লেকচার গুলি দিব। ওকে নিদিতা? Yes, ভাইয়া। ওকে, সো তাহলে এখন আমরা ক্লাস এখানে শেষ করব। তো তোমরা নেক্সট ক্লাসের আগে ওই চ্যাপ্টার 17 এর লেকচার ভিডিওগুলি দেখে রাখো। ওকে, আল্লাহ হাফেজ।